আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানভীর তুষার, ভূত.com-এর একজন মডারেটর। প্রথমে আপনার এবং লিসেনারদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দিন ঘটনা পাঠাতে পারি নাই, সেই জন্য ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আসলে ঘটনা পাঠাতে পারিনি। ইনশাল্লাহ লিসেনাররা আমাকে আবার নিয়মিত পাবে। আজকের যে ঘটনা, এটি আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়ার ঘটনা। এই ঘটনা আমার কাছে পাঠিয়েছে আমাদেরই এক প্রিয় লিসেনার সৌমিক দাস। তার বাড়ি নড়াইল জেলার বড়দিয়ায়। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ভারতের বর্ধমানের আমনগর গ্রামে 1948 সালে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। বাড়ির সব লোকজন মিলে খুশি হয়ে তার নাম রাখলেন মানিক। মানিকের বয়স 1 বছর হওয়ার পরেই বাড়ির লোকজন খেয়াল করতে শুরু করলেন মানিক অন্য সব বাচ্চাদের থেকে একটু আলাদা। মানিক তখন এমনভাবে হাঁটতে পারে যেটা দেখে সবার মনে হতে থাকে কেউ তাকে ধরে ধরে হাঁটা শেখাচ্ছে। এই বয়সের বাচ্চারা সাধারণত এমন সুন্দর করে হাঁটতে পারে না। এর কিছুদিন পরে পরিবারের লোকজন আরও একটা জিনিস খেয়াল করল, মানিক সবসময় একা একা খেলা করে, কারোর সাথে তেমন মেশে না, এবং যখন সে খেলা করে মনে হয় সে তার আশেপাশের কারোর সাথে কথা বলে, এবং সে একটা অন্যরকম ভাষায় কথা বলে যা পরিবারের কেউ বুঝতে পারে না। মানিক এই ব্যাপারে পরিবারের লোকজন কিছু জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত সবসময়। এভাবে কেটে যায় কয়েক বছর। মানিকের বয়স যখন 5 বছর, তখন সে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গ্রাম সম্পর্কে তার এক মামা খুব অসুস্থ। তারা সবাই মিলে তাকে দেখতে যায়। মানিক যখন সেই বাড়ির গেট দিয়ে ভেতরে ঢোকে তখন সে তার মাকে বারবার বলছিল এই বাড়িতে একটা সমস্যা আছে। সে ছোট, তাই তার কথা কেউ পাত্তা দিচ্ছে না। তখন তারা তার মামার রুমে যায়। দেখেন তিনি বিছানার উপরে শুয়ে আছেন। তার শরীর শুকিয়ে একদম মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে। কিছু খেতে পারেন না। মনে হয় এই বুঝি জীর্ণ শীর্ণ শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায়। মানিক তখন আবার অদৃশ্য কারো সাথে অচেনা ভাষায় কথা বলে। এটা দেখে কয়েকজন বলে, তুমি কি বলো? মানিক বলে, আপনাদের এই বাড়িতে একটা সমস্যা আছে। কিন্তু তারা কেউ গায়ে লাগায় না। এরপরে তারা বাড়ি থেকে চলে যায়। কিন্তু সেই বাড়ির অসুস্থ লোকটা আরও শুকিয়ে যেতে থাকে। এটা দেখে বাড়ির লোকজন চিন্তা করেন তারা সেই পিচ্ছি ছেলের কথা অনুযায়ী একবার চেষ্টা করে দেখবেন। তারা মানিকের বাড়িতে যায় এবং মানিককে আবার সাথে নিয়ে বাড়ি আসে। মানিক জানায় সেই অসুস্থ লোকটির রুমের ভেতরের মেঝেটা 1 কোমর পরিমাণ খুঁড়তে। বাড়ির লোক তার কথা মতো মেঝেতে খোঁড়ার সাথে সাথে একটা পিতলের হাঁড়ি দেখতে পান। সেটার মাঝে 5টি লোহা লাল কাপড় দিয়ে পেঁচানো। মানিক তখন সেগুলো খুলে ফেলে নষ্ট করে ফেলে এবং নিকট আত্মীয় কেউ এই কাজ করেছে সেটা বলে। সেই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারা অনেকভাবে জানতে চাইলেও মানিক তাদের জানায়নি কে এই কাজটি করেছে। এভাবে আরও কিছু ছোট ঘটনার মধ্য দিয়ে কেটে যায় অনেকগুলো বছর। দেখতে দেখতে মানিকের বয়স তখন প্রায় 25 বছর। মানিক ঠিক আগের মতোই রয়ে গেছে। দিনের বেশিরভাগ সময় সে রুমেই কাটায়, একা একা অন্য ভাষায় অদৃশ্য কারো সাথে কথা বলে। মানিকের গ্রাম থেকে 2 গ্রাম পরে এক সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটে। কয়েকটি ছোট ছেলে মেয়ে একটা ফাঁকা মাঠে মাটির পুতুল বানিয়ে খেলা করে। প্রতিদিনের মতো সেদিনও কয়েকজন ছেলে মেয়ে খেলা করছিল। এক মেয়ে বাচ্চা পুতুল বানানোর জন্য মাটি শেষ হয়ে যায়। সে অপর এক বাচ্চার কাছে যায়। সে মাটি না দিয়ে তাকে মাঠের পাশে একটা অনেক পুরনো গাছের নিচে মাটি আনতে বলে।
মেয়েটি দৌড়ে মাঠের মাঝ থেকে সেই গাছের অন্ধকারে মিলিয়ে যায়। গাছটির পাশেই ছিল এক অনেক পুরনো কবরস্থান। প্রায় 20 মিনিট পার হয়ে যায়, কিন্তু মেয়েটি আর মাটি নিয়ে আসে না। বাকিরা সবাই খুঁজতে থাকে। একসাথে সেই গাছতলায় যায়। তখন প্রায় ঘন অন্ধকার নেমে এসেছে চারপাশে। তারা বেশ অনেকক্ষণ ধরে মেয়েটাকে খুঁজেও যখন পেল না, তখন ভাবল হয়তো মাটি না নিয়ে বাড়িতে চলে গেছে। তারপরে যে যার মতন বাড়িতে চলে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত পড়ে যাচ্ছে, এখনো মেয়ে খেলা শেষ করে বাড়ি ফিরে আসছে না দেখে বাবা মেয়ের জন্য অনেক চিন্তা করে। তারা খেলার মাঠে চলে গেল হ্যারিকেন হাতে, কিন্তু সেখানে কেউ নেই। তারা চলে গেল তার মেয়ের সাথে খেলা করা অন্য সব বাচ্চাদের বাড়িতে, কিন্তু সবাই এক কথায় জানালো যে সে মাটি আনতে গাছতলায় যায়, এরপরে আর ফিরে আসেনি মাঠে। সবাই ভাবছে সন্ধ্যা হয়ে গেছে, তাই সে বাড়িতে চলে গেছে। এরপর গ্রামের অনেকে মিলে আলো হাতে মেয়েটিকে খুঁজতে বের হয়। তারা মেয়েটিকে গ্রামের প্রায় সব জায়গায় খোঁজে, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায় না। এরপরে 2 দিন কেটে যায়, তারা মেয়েটাকে কোথাও খুঁজে পায় না। এমন সময় তাদের গ্রামের এক লোক মানিকের কথা জানায়। তিনি বলেন, আমাদের গ্রামের 2 গ্রাম পরে এক ছেলে আছে, তার নাম মানিক। শুনেছি সে নাকি এমনভাবে হারানো লোক খুঁজে দিতে পারে। গ্রামের কয়েকজন মিলে মেয়ের বাবা পরের দিন মানিকের বাড়িতে যায়। গিয়ে দেখেন মানিক তার ঘরের মাঝে বসে আছে। তারা মানিককে সব বিষয় খুলে বলে। মানিক শোনার পরে কিছু সময় চুপ থাকে। এরপরে সবার সামনে সে অন্য একটা ভাষায় পাশে কিছু কথা বলে। মানিক যেদিক হয়ে কথা বলছিল সেদিকে কেউ ছিল না। সবাই অনেকটা অবাক হয়েই তাকিয়ে আছে মানিকের দিকে। মানিক কথা শেষ করে বলে, ঠিক আছে, এখনই চলেন, আর বেশি দেরি করা ঠিক হবে না। মানিক সহ সবাই মিলে যখন মেয়েটার বাড়িতে অর্থাৎ মেয়েটার গ্রামে ফেরে, তখনও ঠিক আগের দিনের মতোই সন্ধ্যা। মানিক একটা হ্যারিকেন হাতে সবাইকে বলেন, আমি সেই গাছটার দিকে যাচ্ছি, আপনারা কেউ বাড়ির সীমানা থেকে বের হবেন না। মানিক হ্যারিকেন হাতে যায় বাড়ি থেকে। এরপরে মানিক সেই গাছের নিচে যেতেই দেখে মেয়েটি সেই গাছের একটা বড় ডালের ওপর উল্টো হয়ে ঝুলে আছে। দেখে মনে হচ্ছে পায়ের দিকে কিছু দিয়ে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে মেয়েটি বাতাসে ভাসমান অবস্থায় রয়েছে। মাই গড! মানিক কিছু পরে গাছের দিকে ফু দিতেই মেয়েটি আস্তে আস্তে মাটিতে নেমে আসে। মেয়েটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মানিক মেয়েটিকে যখন কোলে তুলে নেয়, ঠিক তখনই চারপাশে প্রচণ্ড জোরে বাতাস শুরু হয়। আশেপাশের গাছগুলোর মাথাগুলো যেন এপাশ ওপাশ করে মাটি ছুঁয়ে যাচ্ছে। মানিক সেই বাতাসের মাঝেই মেয়েটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। একটা দমকা বাতাস এসে দপ করে মানিকের হাতের হ্যারিকেনটা নিভিয়ে দেয়, আর পেছন থেকে একজন বয়স্ক মহিলা কণ্ঠ ভেসে আসে, তুই এখানে মেয়েকে নিয়ে যেতে পারবি না, ওকে রেখে যা, ও আমার। মানিক চিৎকার করে বলে, পারলে নিয়ে যাস। মানিক মেয়েটিকে কোলে করে সেই প্রবল ঝড়ের মাঝে থেকে মেয়েটির বাড়িতে চলে আসে। মেয়ের বাড়ির লোকজন মেয়েকে দেখে অনেক খুশি হয়। মানিক তখন তার কাঁধের ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে সেটা থেকে একটু পানি মেয়েটার মুখে দেওয়ার সাথে সাথেই মেয়েটার জ্ঞান ফিরে আসে। এত রাতে সবাইকে তার বাড়িতে এভাবে দেখে মেয়েটি জানতে চায় বাড়িতে কি হয়েছে, এত মানুষ কেন। মানিক তাকে জানায়, তেমন কিছু না, এমনিতেই সবাই এসেছে। তারপর মেয়েটাকে বলে, মাটি আনতে গিয়ে তোমার কি হয়েছিল? মেয়েটি বলা শুরু করলো, আমি যখন গাছের নিচে মাটি আনতে যাই তখন দেখি এক বৃদ্ধ মহিলা চোখ বন্ধ করে বসে আছে গাছের নিচে। আমি মাটি হাতে নিতে যাব, এমন সময় সেই মহিলা আমাকে বলে, তুই এই সময় এই গাছের নিচে কেন এসেছিস? আমি বললাম, একটু মাটি নিয়ে চলে যাব। সে আমার দিকে তাকিয়ে বলে, তুই এখানে এই সময় মাটি নিতে এসে আমার আরাম নষ্ট করেছিস, আমি তোকে এখানে বন্দি করে রাখবো। আমি এটা শুনে দৌড় দিতে নিয়েছি, তারপরে আমার আর কিছু মনে নেই। এখন দেখি আমি এখানে। মানিক মেয়েটিকে তার ঘরে যেতে বলে। এরপরে সে বাড়ির লোকদের বলে, আমি কাল রাতে এটার সমাধান করব।
এর পরের দিন রাতে মানিক আবার সেই মেয়েটির বাড়িতে যায়। গ্রামের অনেক লোক তখন জমায়েত হয়েছে উঠোনে। মানিক তার ব্যাগ থেকে এক বোতল পানি বের করে সেটা দিয়ে একটা বৃত্ত আঁকে উঠোনে। এরপরে সে সেই মেয়ে সহ তার পরিবারকে এই বৃত্তের মাঝে যেতে বলে। একটু পরেই বাতাসে ঝড়ের মতো অবস্থা তৈরি হয়, আর সেই বৃদ্ধ মহিলার কণ্ঠে ভেসে আসতে থাকে, তুই আমাকে আটকাতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না, আমি এই মেয়েকে নিয়ে যাবই। মানিক তখন সেই বৃদ্ধের কণ্ঠের প্রত্যুত্তরে বলে, তুই এই মেয়েকে এবং এই পরিবার আর সেই গাছতলা ছেড়ে একেবারে চলে যাবি। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, আর কোনোদিন এদিকে আসবি না। সেই বৃদ্ধ মহিলাটি কিছুতেই রাজি হচ্ছে না দেখে মানিক তার ব্যাগ থেকে আরেকটি বোতল বের করে আর তার বাম পাশে পানি ছিটিয়ে দেয়। সাথে সাথে একটা করুণ চিৎকার ভেসে আসে সেই বৃদ্ধ মহিলার, আর ঠিক তখনই ধোয়ার মতো হালকা কিছু একটা কুণ্ডুলি পাকিয়ে মানিকের হাতে ধরে থাকা সেই ফাঁকা বোতলের মাঝে চলে আসে। ওখানে উপস্থিত সবাই এই ব্যাপারটি দেখতে পায়। মানিক বলে, আর কোনো সমস্যা নেই, আমি একে নিয়ে চলে যাচ্ছি। মানিকের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে এক দম্পতি ছিল। তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। তারা অনেক চেষ্টা করেও, অনেক ডাক্তারি কবিরাজ দেখিয়েও মা বাবা হতে পারছিল না। তখন তাদের এক প্রতিবেশী এক কবিরাজের খোঁজ দেন যে তাদের পাশের গ্রামে থাকে। সে নাকি এমন অনেক কাজ সাফল্যের সাথে করেছে। তো শেষ চেষ্টা হিসেবে সেই দম্পতি সেই কবিরাজের কাছে যায়। তারা গিয়ে দেখতে পায় সেই কবিরাজ 1 হাত পরিমাণ লম্বা একটা কালো পাথরকে পুজো করছে। তারা কবিরাজকে গিয়ে তাদের ইচ্ছার কথা জানায়। সব শুনে কবিরাজ বলে, এটা কোনো সমস্যাই না, তারা সন্তান লাভ করতে পারবে, কিন্তু তার জন্য তাদের একটা কাজ করতে হবে। কবিরাজ তাদের বলে, তোমরা আমাকে তাজা রক্ত এনে দেবে কোনো একটা পশুর। তারা বাড়ি এসে খাসি জবাই করে রক্ত নিয়ে যায়। কবিরাজ তাদের আবার পরদিন আসতে বলে। তারা পরদিন গেলে কবিরাজ বলে, এটাতে কাজ হয়নি, আপনাদের একটা প্রাণী দিতে হবে আমাকে। তারা কবিরাজকে পরদিন একটা খাসি দিয়ে আসে। কবিরাজ তার 2 দিন পরে আবার যেতে বলে, কিন্তু তারা সেই খাসি নিয়ে আসার পর যখন সেই রাতে ঘুমিয়ে যায়, দুজনেই মাঝরাতে এক সময়ে একই স্বপ্ন দেখে। তারা দেখেন বিশাল কালো কুচকুচে এক প্রাণী 4 পায়ে দাঁড়ানোর মতো হয়ে আছে, কিন্তু মুখটা দেখতে অনেকটা ব্যাঙের মতো। সেই প্রাণীটা তাদের অনেক ভারী কণ্ঠে বলছে, আমি তোদের ওপরে খুশি হয়েছি, আমি একটা সন্তান দেব তোদের, এটা প্রাণের বদলে প্রাণ, কিন্তু তার মৃত্যুর পরে আমি তাকে নিয়ে যাব। সে ভালো বা খারাপ কোনো দিকে যেতে পারবে না, সে থাকবে আমার সাথে, আর খুব অল্প সময়ে আমি তাকে নিয়ে যাব। এই স্বপ্ন দেখে দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের মাঝে এই ব্যাপারটা শেয়ার করে। অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তারা, তাদের এই স্বপ্ন কেন দেখলো তারা, এবং এটা জানার জন্য তারা সেই কবিরাজের কাছে আবার যেতে চায় সকালে। কিন্তু ভোরবেলায় তারা তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়ানোর শব্দ পায়। তারা উঠে দরজা খুলতেই দেখে রক্তমাখা কাপড়ে কবিরাজ দাঁড়িয়ে আছে হাসি মুখে। কবিরাজ তাদের দেখেই বলছে, আপনাদের কাজ হয়ে গেছে। তারা তাদের স্বপ্নের কথা কবিরাজকে বললে কবিরাজ এর কোনো ব্যাখ্যা তাদের দিতে পারেন না। এরপরে তাদের একটা ছেলে সন্তান জন্ম নেয়। আস্তে আস্তে সে বড় হয়, সবকিছুই একদম স্বাভাবিক। তারা প্রায় ভুলেই যায় সবকিছু। সেই ছেলেকে তারা বিয়ে দেয় এবং তার ঘরেও একটা মেয়ে সন্তান জন্ম নেয়। প্রায় 27 বছর পরে সেই ছেলেটি একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপরে স্বাভাবিক নিয়মেই তারা তাকে কবর দেয়। রাতে সবাই মিলে বাড়ির আঙিনায় বসে গল্প করছে। তার বউ উঠে রুমে যাওয়ার জন্য যেই আঙিনা পার হতে যাচ্ছে, তার চোখ যায় মেইন গেটের উঠোনের দিকে। দেখে একটু দূরে একটা গাছের নিচে সাদা বস্তার মতো কিছু একটা পড়ে আছে। চাঁদের আলোতে যেন ঠিক ভাবে বোঝা যাচ্ছে না এটা কি। সে তখন ভালো করে দেখার জন্য গেটের কাছে যায়, আর তাকিয়ে যা দেখে তাতে তার শরীর দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বেয়ে যায়। সে দেখে কাফন করা একটা লাশ পড়ে আছে উঠোনে। সাথে সাথেই একটা চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন চলে যায় তার চিৎকার শুনে। গিয়ে দেখেন তার বউ গেটের কাছে মাটিতে পড়ে আছে, আর উঠোনে একটা কাফন করা লাশ। সবাই আলো নিয়ে লাশের কাছে গিয়ে দেখে একটু আগে কবর দিয়ে আসা ছেলেটার লাশ। এটা কাদা মাটিতে লেগে আছে কাফনে। সবাই যেমন ভয় পেয়ে যায়, ঠিক ততটাই অবাক হয়ে যায় এই ঘটনা দেখে। তারা বুঝতে পারে না একটু আগে কবর দেয়া লাশ এখানে উঠে আসলো কিভাবে।
আর কোনো বন্য প্রাণী যদি লাশটা তুলতো তাহলে সে এখানে রেখে যেত না এবং লাশের ক্ষতিও করতো না। কিন্তু লাশের কোথাও কোনো সমস্যা নেই, মনে হচ্ছে যেন সুন্দর করে শুধু উপরে তুলে রাখা হয়েছে। তারা লাশটা পাহারা দেয় রাতটুকু, এরপরে সকালে তারা আবার লাশটা নতুন করে কবর দেয়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে, তার বউ তার মেয়েকে নিয়ে শুয়ে আছে রুমে। মাথার পাশের জানালাটা হালকা করে খুলে রেখেছেন তিনি। মাঝরাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। তিনি অনুভব করতে পারেন যে জানালার পাশ দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তিনি সেদিকে তাকাতেই দেখেন আবার সেই কাফন করা লাশ দাঁড়িয়ে আছে জানালার ওপাশে। এটা দেখে তিনি জোরে একটা চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যান। বাড়ির লোক আবার ছুটে আসে এবং দেখতে পায় কাফন করা লাশটা পড়ে আছে জানালার পাশে। কিন্তু দুদিন হয়ে যাওয়াতে লাশ থেকে গন্ধ বের হচ্ছে। তারা লাশটা ধরে বাড়ি থেকে একটু দূরে রেখে আসে। এরপরে সবাই মিলে বসে চিন্তা করতে থাকে কি করা যায় এটা নিয়ে, এমন বারবার কেন হচ্ছে। তখনই পাশের এক লোক বলে, কয়েক গ্রাম পরে মানিক নামে একটা ছেলে আছে, সে সব সমস্যার সমাধান করতে পারে, আপনারা তাকে নিয়ে আসেন, দেখেন কি হয়। বাড়ির লোকজন মিলে পরের দিন মানিকের কাছে যায়, তাকে সব ঘটনা খুলে বলে। মানিক শুনে সেদিনও অন্যরকম ভাষায় কারোর সাথে যেন কথা বলে। এরপরে মানিক তাদের সাথে করে গ্রামে নিয়ে আসে। গ্রামে আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। তো গ্রামে আসার পরে দেখে অধিকাংশ বাড়ির দরজা বন্ধ, আর তারা লাশটা রেখে গিয়েছিল যেখানে, সেখানেও লাশটা নেই। তাদের এক প্রতিবেশী বাড়িতে জানালা খোলে, এক বৃদ্ধ বসে আছে রুমে হারিকেন জ্বালিয়ে। দেখতে পায় তারা, তাদের দেখে সেই বৃদ্ধ হাত নাড়িয়ে ডাকতে শুরু করে। তারা বৃদ্ধের কাছে গেলে তিনি জানান, আপনারা যাওয়ার পর যেই সন্ধ্যা হয়েছে তখন গ্রামের অনেকেই দেখতে পায় লাশটা তাদের উঠোনে পড়ে আছে। লাশটা কিভাবে তাদের উঠোনে যাচ্ছে এটা কেউ দেখেনি, কিন্তু এক একবার এক একজন লোক এই ঘটনা দেখতে পায়। এরপরে গ্রামের কয়েকজন মিলে 10টি গ্রামের পাশে একটা শুকনো ডোবার মাঝে ফেলে দিয়ে আসে, তার ওপরে কিছু ডালপালাও দিয়ে আসে। মানিক সহ বাকি সবাই সেই ডোবার কাছে যায় লাশটি দেখতে এবং দেখে লাশটি পড়ে আছে। মানিক তাদের বলে, আপনারা বাড়ি চলে যান, এই লাশের ব্যবস্থা করছি। বাইরে যা কিছু হোক না কেন আপনারা দরজা খুলবেন না, বের হবেন না। এরপরে সবাই বাড়ি চলে যায়। তার একটু পরেই সবাই শুনতে পায় বাইরে প্রচণ্ড রকমের ঝড় শুরু হয়েছে, বাতাসের তোড়ে যেন সবকিছু ভেঙে যাবে। প্রায় ঘন্টা খানেক পরে মানিক এসে তাদের ডাকে উঠোনে। ততক্ষণে ঝড় একদম থেমে গেছে। সবাই দরজা খুলে বাইরে বের হয়ে দেখে মানিকের পুরো শরীরে কাদা লেগে আছে। দেখে মনে হচ্ছে মানিক সেই লাশের সাথে ধস্তাধস্তি করে এসেছে। এরপরে মানিক তাদের বলে, আমি লাশটা কবরে রেখে আসছি, আপনারা আসেন, এটা আবার মাটি দিতে হবে। সবাই যে লাশটি কবরে শোয়ায়, কিন্তু লাশের অবস্থা খুব খারাপ। কাফনের মাঝে মনে হচ্ছে কুচকে জড়সড় হয়ে আছে লাশটা। তারা আবার নতুন করে লাশটি কবর দেয়। এরপর সবাই বাড়ি চলে যায়। মানিক তাদের জানায় আর কোনো সমস্যা হবে না। পরে আর কোনো সমস্যা হয়নি, একদম সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকে। এরপর 1 বছর পরে সেই লোকের বউ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। তিনি দেখেন বিশাল দেহের কালো 4 পায়ে একটা প্রাণী তাকে বলছে, তোরা কাজটা ভালো করিসনি। আমি বলেছিলাম তোর স্বামীকে আমার সাথে থাকতে হবে, কিন্তু তোরা তা করিসনি। এর জন্য তোদের অনেক অনেক ভুগতে হবে। পরদিন সকালে সেই ছেলের বাবা মার কাছে এসে এই স্বপ্নের কথা বললে তারা জানান তারাও রাতে একই স্বপ্ন দেখেছে, আর তার ছেলে কিভাবে হয়েছে এটাও তার বউকে জানায়। আর খাসি বলি দেওয়ার রাতের সেই স্বপ্নের কথাও তারা জানায়। এরপরে তারা সেই কবিরাজের খোঁজ নিতে শুরু করেন, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। রাত তারা ঠিকমতো ঘুমোতে পারেন না। প্রায় রাতে সবাই একই স্বপ্ন দেখেন। প্রাণীটা মোটা গলায় বারবার বলে, তোরা কাজটা ঠিক করলি না, তোদের ভুগতে হবে। এরপরে শুরু হয় নতুন এক সমস্যা। তাদের ঘরের চালে মনে হয় একটা কিছু দৌড় দিচ্ছে এ পাশ থেকে ও পাশে। রাতে ছোট ছোট পাথর ফেলা হচ্ছে চালের ওপর। এমন এক রাতে তারা ঘুমিয়ে আছে, এবারও তারা সেই প্রাণীটির স্বপ্ন দেখতে পায়। কিন্তু সমস্যা বাধে, তাদের স্বপ্ন ভেঙে গেলেও তারা প্রাণীটিকে তাদের ঘরের চালের ওপর দেখতে পায়। দেখে তাদের ঘরের এক পাশের চাল ভাঙা, সেখানে বসে সেই কালো কুচকুচে প্রাণীটা, রক্তের মতো লাল চোখ যেন জল জল করছে। প্রাণীটা তাদের বলে, আমি তোদের সবাইকে মেরে ফেলবো, এটাই হবে আমার একমাত্র শান্তি।
এরপরে প্রাণীটা চলে যায়। সকালে তারা দেখে তাদের ঘরের একপাশে অনেকটা জায়গায় চাল ভাঙা। তাদের প্রতিবেশীরাও তাদের বলে, রাতে কি হয়েছিল? তোমাদের বাড়ি থেকে প্রচুর আওয়াজ আসছিল, মনে হচ্ছিল কেউ কিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে। তারা সবকিছু খুলে বলে। গ্রামের অনেকেই আবার মানিককে ডেকে আনতে বলে। তারা আবার মানিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। মানিক তাদের নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মানিক তাদের বলে, আপনারা আজ পাশের বাড়িতে থাকবেন আর আমি থাকবো আপনাদের বাড়িতে। কথার মতো মানিক রাতে তার বাড়িতে শুয়ে পড়ে। মাঝরাতে মানিক খেয়াল করে সেই প্রাণীর মতো দেখতে একটা অবয়ব নিয়ে গ্রামে ফিরে যায়। সেই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। এরপর জানা যায় এই ঘটনার কিছুদিন পরে ধলা ঘুমের মাঝেই মারা যায়। আর 2000 সালের পরে কোনো এক রাতে মানিক তার নিজের ঘর থেকে উধাও হয়ে যায়। সে কোথায় গেছে, আদৌ বেঁচে আছে কিনা, এটা জানা যায়নি। মানিকের পরিবার এখনো আছে। তার ছেলে কলকাতায় একটা চাকরি করে। এই ঘটনাটি মানিকের ছেলের বন্ধু অভিজিতের কাছ থেকে শোনা। তিনিও কলকাতায় চাকরি করেন। অনেক ধন্যবাদ প্রিয় লিসেনার সৌমিকদা, এত সুন্দর করে একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ তানভি তুষার, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আশা করছি এখন থেকে আপনাকে রেগুলার পেয়ে যাব, আপনি আর মিস করবেন না। আমাদের আসলে আরও অনেক ঘটনা রয়েছে এবং সেগুলো আমরা শোনাবো। তার আগে বলি আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা প্লিজ স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আপনারা সবাই জানেন আমি রাসেল আছি আপনাদের সাথে। আর ঘড়িতে সময় রাত 12:33। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই দেখতে পাচ্ছি যেখানে প্রচুর ইমেইল এসছে এবং এই ইমেইলগুলো নিয়ে আমি একটু
কথা বলতে চাই। আমার কাছে মনে হয় যে এই ইমেলগুলো আমি একটু পড়ে শোনাই। স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে স্বাধীন মিউজিক অ্যাপ আপনাদের জন্য এনেছে 10,000 টাকা ক্যাশ জেতার সুযোগ। স্বাধীন মিউজিকের মাসিক প্ল্যান পারচেস করলেই আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা। এছাড়াও এখন থেকে খুব সহজেই বিকাশের মাধ্যমে স্বাধীনের মান্থলি প্ল্যান অ্যাক্টিভ করলেই আপনার বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে 50% ক্যাশব্যাক। এছাড়াও আমি দেখতে পাচ্ছি হাবিবুর রহমানের এখানে মেসেজ রয়েছে, এখানে রয়েছে মাহাতির নিলয়, আছেন আমাদের সাথে এমডি জাকিরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও মাহাতির সহ আরও অনেকে, এমডি ফাহিম সহ আরও অনেকে। এবং আজকে আমাদের খুব বেশি রকমের লিসেনার থাকার কথা নয়, কারণ অনেকেই আজকে নিউ ইয়ার সেলিব্রেট করছেন। এনিওয়েইজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। তবে তার আগে আরও কিছু কথা বলতে চাই। আবার একটু শোটা শুরু করি সেকেন্ড ঘটনায় যাওয়ার আগে, কারণ এই প্রত্যেকটা ঘটনায় স্পেশাল। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। হ্যাপি নিউ ইয়ার এবং 2022 আশা করছি আপনাদের অনেক চমৎকার যাবে এবং ভূত.com-এর সাথে প্রতি মুহূর্ত ভয়ঙ্কর আনন্দে কাটবে সেই প্রত্যাশা রাখি। এবং আমাদের এই বছরটিতে আমরা চাই না যে কোভিড আবারও আঘাত হানুক। আমরা চাই না যে গত বছরে যে সমস্ত অপ্রাপ্তি, যে সমস্ত না পাওয়া, সেগুলো আমাদের এ বছরেও থাকুক। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমরা সুন্দর এক আগামীর প্রত্যাশা করি এবং 2022 সালের শুভকামনা আপনাদের প্রত্যেকের জন্য। আমরা আরও একবার আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই ভয়ের সব ঘটনায়। এই মুহূর্তে আপনাদেরকে যে ঘটনাটি আমরা আসলে শোনাতে চাচ্ছি, সেই ঘটনাটি বেসিক্যালি পাঠিয়েছেন আমাদেরকে অনেক দিন পরে রোমান। এবং রোমানের ঘটনা আমরা অনেকদিন ধরেই পাচ্ছিলাম না, কিন্তু আমি আবারও বলছি, এখনও বলছি যে একটু আগেও বলছিলাম যে এটি নতুন বছরের প্রথম শো হতে পারে বা পুরনো বছরের শেষ শো। সো ইটস আ ভেরি স্পেশাল শো। এখনও পর্যন্ত আমরা বুঝতেই পারছি না যে এই শোটিকে আমরা কি বলবো। সো এই শোটি স্পেশাল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সে কারণেই আমরা এখন যে ঘটনাটায় যাব, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে রোমান এবং আমরা সেই ঘটনাটি পড়ে শোনাবো। রোমান যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাদেরই একজন লিসেনারের পাঠানো। বর্তমানে তিনি সৌদি আরবের একজন প্রবাসী, তার নাম মোহাম্মদ বুরহান আহমেদ। গত 81তম এপিসোডে প্রতিশোধ নামক চমৎকার ঘটনাটি নিয়ে আমাদের সাথে শেয়ার করেছিলেন। আজও তিনি আমাদের জন্য রোমহর্ষক একটা হৃদয় বিদারক ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি বোরহান ভাই আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বুরহান আহমেদ। আমি বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। 2014 সালে চাকরির সুবাদে সৌদিতে পাড়ি জমালেও সেখানে পরিচিত বলতে তেমন কেউ ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে বাংলাদেশি এক ভাইয়ের সাথে আমার পরিচয় ঘটে। বর্তমানে তিনি আমার রুমমেট এবং খুব কাছের বন্ধু। তার নাম মোহাম্মদ হাসান। হাসানের বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি নামক গ্রামে। সত্যি বলতে প্রথম পরিচয়েই আমাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। একে তো দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি, অন্যদিকে পরিচিত বলতে তেমন কেউই নেই। তাই হুট করে দেশের মানুষের সাক্ষাৎটা যেন মেঘ না চাইতেই বৃষ্টির সমতুল্য। সৌভাগ্যক্রমে কোম্পানির কর্মচারীদের
থাকার জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করা হয়। সেই কোয়ার্টারে আমরা ছিলাম রুমমেট। সে সময় বাড়ি ছেড়ে এতটা দূরে চলে আসার কারণে প্রায় আমার মন খারাপ থাকতো, তাই প্রতিদিন বাড়িতে ফোন করতাম। হাসানকেও দেখতাম মাঝে মাঝেই বাড়ির লোকদের সাথে কথা বলছে। হাসান বেশ নম্র ভদ্র একজন মানুষ। আমি যখন আব্বা আম্মার সাথে কথা বলতাম, ও তখন এসে সবাইকে সালাম জানিয়ে চলে যেত। কিন্তু আমাদের কাছে ওর একটা বিষয় খুব অদ্ভুত লাগতো। ও যখন ওর বাড়ির লোকদের সাথে কথা বলতো, তখন আমি যদি কাছে গিয়ে ওর বাবা মাকে সালাম জানানোর কথা বলতাম, তখন ওর হাসি মুখটা মুহূর্তেই কেমন যেন মলিন হয়ে যেত। প্রথম কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য না করলেও আস্তে আস্তে বিষয়টা আমার নজরে পড়ে। এর মাঝে বেশ কয়েকবার আমি ওর বাবা মায়ের সাথে পরিচিত হবার চেষ্টা করেছি। অনেকবার বলেছি ওর বাবা মার সাথে কথা বলিয়ে দেবার জন্য, কিন্তু হাসান বিষয়টা কোনো না কোনোভাবে এড়িয়ে গিয়েছে। এমনই এক উৎসব মুখর দিনে আমি আব্বা আম্মার সাথে কথা বলা শেষে পাশের রুমে গিয়ে দেখি হাসান তার পরিবারের মানুষদের সাথে কথা বলছে। ওই দিন ওর বাবা মায়ের সাথে পরিচিত হবার একটা সুযোগ ছিল আমার হাতে, তাই দেরি না করে আমি ওর কাছে চলে যাই। কিন্তু গিয়ে দেখি ও ওর নানা আর খালামণির সাথে কথা বলছে। কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে থেকে ওর কথা শেষ হবার পর যখন ওর বাবা মাকে ফোন করতে বলি, তখন ওর মুখটা আবারও মলিন হয়ে গিয়ে চোখ ছলছল করতে থাকে। সেই মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে আমি এক প্রকার বোকা বনে যাই। এই তো হাসি মাখা মুখ নিয়ে কথা বলছিল সবার সাথে, হুট করে কি এমন বললাম আমি যার কারণে মুখটা এমন মলিন হয়ে গেল? আমি এর কারণটা জিজ্ঞেস করি ওকে। ও আবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার এমনটা হবার কারণ জানার জন্য এবার আমি ওকে নাছোড় বান্দার মতো চেপে ধরি। সত্যি বলতে এত সুন্দর, নম্র, ভদ্র আর হাসি খুশি মানুষের জীবনে এতটা দুঃখ কষ্ট থাকতে পারে, এতটা বিভীষিকাময় রহস্যের ঘেরা হতে পারে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভাবা আমার কাছে কল্পনাতীত ছিল। হাসানের প্রথম কথাটি ছিল, আমার বাবা মা নেই। বহু বছর আগে তারা দুজনেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। ব্যাপারটা আমার কাছে খুব কষ্টদায়ক ছিল, তাই ভেবেছিলাম এ বিষয়ে ওকে কিছু জিজ্ঞেস করব না। কিন্তু হঠাৎ এমন এক অদ্ভুত ঘটনা ঘটল যার মাধ্যমে আমি জানতে পারি ওর বাবা মাকে কেউ একজন এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে। কৌতূহলবশত এই ব্যাপারে বিস্তারিত সবকিছু জানতে চাইলেও হাসান আমাকে সবটা বলতে নারাজ। তবে জোরাজুরির এক পর্যায়ে হাসান আমাকে যে কথাগুলি বলেছিল সেগুলি শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। হাসান তার জীবনের সেই রোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা আমাকে ঠিক যেভাবে বলেছিল আমিও ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। হাসান মাত্র 6 বছর বয়সে আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। আমার বেড়ে ওঠা আমার নানু বাড়িতে হলেও কখনো তারা আমাকে আমার বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত আমি তাদের মৃত্যুকে স্বাভাবিক বলেই জানতাম। তবে বয়স বাড়ার সাথে সাথে বিষয়টা আমাকে নাড়া দিতে থাকে, কারণ মাত্র 1 মাসের ভেতর আমার পরিবারের 5 সদস্যের মৃত্যু ঘটেছে। আর তাদের মৃত্যুর পর আমার নানু আমাকে কখনো দাদুর বাড়ি যেতে দেননি, এমনকি তাদের কবরের কাছেও না। বাবা মা, দাদা দাদি আর আমার আদরের ছোট বোন যেন আকস্মিকভাবেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ছেলেবেলায় পরিবারের সদস্যদের হারিয়েছি বলে হয়তো খুব একটা কষ্ট অনুভব করিনি, কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাই যখন তাদের মৃত্যুর মূল কারণটা জানতে পারি। ছোট থাকতে আমি খালামণি আর নানুকে আমার পরিবারের সদস্যদের মৃত্যু কিভাবে হয়েছে এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা আমাকে সেভাবে কিছু বলেননি। তবে প্রাপ্তবয়স্ক হবার পর যখন আমি খালামণিকে আবারও প্রশ্নটা করি, তখন আমাকে অবাক করে দিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন একটা উত্তর দেন, যেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তাকে সবকিছু বিস্তারিতভাবে বলতে বললে তিনি বলেন, সময়টা 1995 সালের বর্ষাকাল। তোর ছোট বোন কেবল জন্মগ্রহণ করেছে আর তোর বয়সটা তখন খুব অল্প, প্রায় 6 বছর। ছেলেবেলায় তুই বেশ চঞ্চল আর দুরন্ত থাকায় দুলাভাই মানে তোর বাবা তোকে আমার বাড়িতে পাঠিয়ে দিতেন।
তোর ছোট বোনের কোনো অসুবিধা যেন না হয় সে কারণেই। দুলাভাই ভেবেছিলেন তোর বোন একটু বড় হয়ে গেলে তিনি তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। যদিও মাঝে মাঝে তোকে বাড়ি নিয়ে যেতেন সবার সাথে দেখা করিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 1 মাসের মাথায় চোখের সামনে পুরো পরিবারটা শেষ হয়ে গেল। সত্যি বলতে পরিবারের 5 সদস্যের কারো মৃত্যুই স্বাভাবিক ছিল না। আমি নয় শুরু থেকেই শুরু করি। সে সময় তোর দাদু ছিল গ্রামের সবচেয়ে বড় কবিরাজ। বিভিন্ন মন্ত্র পড়ে আর ছোটখাটো টোটকা দিয়ে অনায়াসে গ্রামের মানুষের মারাত্মক রোগ ব্যাধি সারিয়ে দিতেন। তার কবিরাজির মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের সাহায্য করা। তিনি অনেক জাদুবিদ্যাও জানতেন। তার সেই সূত্রেই তার কাছে একদিন রাতে এক বনেদি হিন্দু বাড়ি থেকে সাহায্যের আবেদন আসে। হিন্দু পরিবারটির মূল সমস্যা ছিল তাদের বাড়িতে কদিন আগেই নতুন বউকে বরণ করে নিয়ে আসা হয়েছে, আর তাদের ভাষ্য মতে সেই নতুন বউয়ের ওপর নাকি অশরীরী কিছু ভর করেছে। তোর দাদু খবরটি পেয়ে হিন্দু পরিবারের নতুন বউকে সাহায্য করতে যাবার প্রস্তুতি নিলেও তোর দাদি তাকে কোনোভাবেই যেতে দিতে নারাজ। কারণ একে তো মাঝরাত, অন্যদিকে তোদের বাড়িটা ছিল একদম হাওরের মাঝে, আর আশেপাশে 1 গ্রাম ঘুরেও কোনো মানুষের অস্তিত্ব পাওয়া সম্ভব ছিল না। কিন্তু তোর দাদু খুবই পরোপকারী একজন মানুষ ছিলেন বিধায় তার স্ত্রীর কথায় রাজি না হয়ে ওই মাঝরাতেই ছুটে যান সাহায্যের জন্য। গন্তব্যস্থলে পৌঁছে তিনি রীতিমতো অবাক হয়ে যান। তিনি ভেবেছিলেন কোনো সাধারণ ক্ষমতার জিন নতুন বউয়ের ওপর আছর করেছে, কিন্তু চোখের সামনে মেয়েটির অদ্ভুত আচরণ আর অলৌকিক ঘটনা দেখার পর তিনি বুঝতে পারেন ওটা প্রচণ্ড শক্তিশালী। তাই তিনি দেরি না করে নিজের আসন সাজিয়ে নতুন বউকে বসতে বলেন। তাকে আসনে বসানোর পর বিভিন্ন উপায় অবলম্বন করে যখনই তিনি সেই জিনের সাথে কথা বলার চেষ্টা করেন, তখনই তিনি বুঝতে পারেন জিনটা একজন মহিলা। তোর দাদু সেই জিনকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আর সবাইকে অবাক করে দিয়ে সেই জিনও নাকি বেশ স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিয়েছিল। জানা যায় নিজের জীবন বাঁচানোর নতুন শরীর প্রয়োজন বলেই ওই বাড়ির নতুন বউয়ের ওপর সে ভর করে, তবে সে নাকি কোনো ক্ষতি করবে না। একথা শোনার পর দাদু জিনটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই সে রাগান্বিত কণ্ঠে চিকন সুরে বলে, খবরদার, এমনটা ভুলেও করবি না। আমি আবারও সাবধান করছি, এমনটা ভুলেও করবি না। আমি এই মেয়েটির শরীর থেকে নিজের জীবন বাঁচাতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর শরীর থেকে কখনোই যাব না। মেয়েটি কখনো মা হতে পারবে না। শুধুমাত্র এই একটি সমস্যা ছাড়া ওর কোনো সমস্যা হবে না, আর আমিও ওকে কোনো ক্ষতি করব না। তবে ভুলেও যদি আমাকে ওর থেকে আলাদা করার চেষ্টা করিস তাহলে তোর মৃত্যু অবধারিত। মহিলা জিনটির কাছ থেকে এমন হুমকি পাওয়ার পর দাদু সেই বনেদি পরিবারের কর্তার কাছে গিয়ে বলেন, মশাই, আপনি তো সবই শুনলেন, জিনটা মেয়েটার ক্ষতি করবে না। এখানে একটাই সমস্যা, আপনার বৌমা কখনো মা হতে পারবে না, আর ওকে ছাড়তে উভয়কেই বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ব্যাপারটি নিয়ে আপনি একটু ভেবে দেখবেন। এটা বলে তোর দাদু ওই রাতের মতো বাড়ি ফিরে আসেন। মাঝখানে বেশ কিছুদিন কোনো সমস্যার দেখা না দিলেও হঠাৎ এক বিকেলে আবারও সেই হিন্দু বাড়ি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। সেখানে এও বলা হয় যে মা হতে পারবে না জেনে নতুন বউ নাকি নিজের গলায় দড়ি দিতে গিয়েছিল। সবটা জানার পর তো দাদা ভেবেছিলেন জিনটা হয়তো খুব একটা শক্তিশালী নয়, ভয় দেখাবার জন্যই হয়তো সেদিন বলেছিল মেয়েটির শরীর থেকে তাকে ছাড়ালে সে ক্ষতি করবে, আর মেয়েটির শরীর থেকে এই জিনকে সরিয়ে ফেললে সে হয়তো কোনো সমস্যার সৃষ্টি না করে অন্য কোনো জায়গায় গিয়ে নতুন শরীর খুঁজে নেবে। এ কথা ভেবে মেয়েটিকে বাঁচানোর জন্য তোর দাদু উদ্বুদ্ধ হলেন এবং তিনি শ্বশুরকে কিছু জিনিসের ব্যবস্থা করতে বললেন, যেমন একজন বিধবা মহিলার শাড়ি, শ্মশানের সদ্য পোড়ানো লাশের ছাই, ওই মেয়েটির সিঁদুর সহ আরও কয়েকটি জিনিসগুলো সংগ্রহ হবার পর তোর দাদিকে সবটা জানিয়ে ঘটনাস্থলে যেতে চাইলে আবারও তোর দাদি তাকে বাধা দেন। কিন্তু কোনো সমস্যা হবে না এই আশ্বাস দিয়ে তোর দাদু ওনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং সব জিনিসগুলো নিয়ে নিজের আসর সাজিয়ে জিন ছাড়ানোর কাজ শুরু করেন।
এই কাজ চলাকালীন মুহূর্তেই চারিদিকে যেন বিনা মেঘে বজ্রপাত আর তুফান উঠে গিয়েছিল। অনেক চেষ্টা আর লড়াইয়ের পর যখন কাজটা প্রায় শেষের দিকে, তখন মহিলা জিনটি নাকি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলে ওঠে, আজ হয়তো তুই আমাকে ওর থেকে আলাদা করে দিবি, কিন্তু আমি শপথ নিচ্ছি তোর বংশকে আমি নির্বংশ করে ছাড়ব। এরপর এক আত্মচিৎকার দিয়ে জিনটি মেয়েটিকে ছেড়ে চলে যায় এবং মেয়েটি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। এরপর কিছু ঝাড়ফুঁকের মাধ্যমে মেয়েটিকে সুস্থ করে নিজের হাদিয়া নিয়ে বাড়ি ফিরে আসেন তোর দাদু। সময়টা রাত 1টা। বাড়ি ফেরার পর সব ঘটনা শুনে তোর দাদাকে গোসল করে আসতে বলেন। সে সময় বাড়িতে তোর দাদা দাদি, তোর মা, ছোট বোন আর আমি ছিলাম। তোর বাবা তখন সিলেটে কোনো এক কোম্পানিতে চাকরিরত ছিল। পাশের রুমে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। তোর মা, তোর ছোট বোন এক রুমে, আমি অন্য রুমে। হঠাৎ প্রচণ্ড জোরে আপুর চিৎকার শুনে আমি পাশের রুমে ছুটে গিয়ে দেখি তোর নবজাতক বোন বিছানা থেকে নেমে অদ্ভুতভাবে হেঁটে বেড়াচ্ছে আর হাসছে। আপুর চিৎকার চেঁচামেচিতে তোর দাদা দাদিও ছুটে আসেন। তোর দাদু এই দৃশ্য দেখে যত কবিরাজি মন্ত্র জানতেন তা পড়তে শুরু করেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এদিকে দাদুর মন্ত্র পাঠ শুনে তোর ছোট বোন এক ঘর থেকে অন্য ঘরে হাসতে হাসতে দৌড়াচ্ছিল। দৃশ্যটা তোর মা আর সহ্য করতে না পেরে একটা সময় অজ্ঞান হয়ে যায়। বিষয়টা আমরাও সহ্য করতে পারছিলাম না, শুধু অঝরে কাঁদতে কাঁদতে আর্তনাদ করছিলাম। ঠিক তখনই তোর দাদু বুঝতে পারেন এই মহিলা জিনের কাজ। ও এসেছে আর পিছু নিয়ে ও আমাদের বাড়িতেই এসেছে। তোর দাদু এই কথা বলতে হঠাৎ করে ঘরের বাইরে থেকে কুকুরের ডাক শুনতে পান, তবে আওয়াজটা ছিল একদম অস্বাভাবিক রকমের। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে সময় বাড়িতে কোনো কুকুর ছিল না। তাহলে এই কুকুরটি এলো কোথা থেকে? সবাই মিলে বাইরে গিয়ে দেখে বিশাল আকৃতির অদ্ভুত দেখতে কুকুর আমাদের উঠোনের মাঝে দাঁড়িয়ে আছে। তোর দাদু বুঝতে পারেন এই মহিলা জিন একা নয়, সে তার আরো সঙ্গী নিয়ে এসেছে আমাদের ওপর আক্রমণ করতে। অদ্ভুত এই দৃশ্যগুলো দেখে তোর দাদি আমাদের ইসলামের যত দোয়া দরুদ জানতেন তা পড়তে শুরু করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোর ছোট বোন এক ঘর থেকে অন্য ঘরে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা সবাই দৌড়ে গিয়ে যখন তাকে কোলে নেই তখন দেখি ওর নাক দিয়ে রক্ত পড়ছে। কিছুক্ষণ অপেক্ষার পর বুঝতে পারি সেই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে বিদায় জানিয়েছে। নাতনির মৃত্যু দেখে তোর দাদি চিৎকার করে কাঁদতে শুরু করেন আর তোর দাদা স্তব্ধ হয়ে যান। আমিও কেমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, না কোনো কথা বলতে পারছিলাম, না কাছে গিয়ে কাউকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম। অনেকক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে তোর বাবাকে খবরটা জানাই। রাতটা কোনোভাবে কাটিয়ে দেবার পর সকালে তোর বাবা এলে সেও স্তব্ধ হয়ে যায়। তবে অবাক করা বিষয় হলো রাতে যে কুকুরটা এসেছিল সেটাকে দিনের বেলাতেও আমরা দেখতে পেয়েছি, আর সেটা ছিল একদমই অদ্ভুত রকমের। রাতে আমরা উঠোনে সেরকম কিছু লক্ষ্য না করলেও সকালে উঠে দেখি উঠোনের একদম মাঝখানে গর্ত করা। গর্তটা দেখে কিছু একটা কবরের মতো মনে হচ্ছিল। ব্যাপারটা দেখে আমরা একটু ঘাবড়ে যাই। একটা সময় গোসল জানাজা শেষে তোর বোনকে বাড়ির পাশেই কবর দেয়া হয়। পরিবারের সবচেয়ে আদরের সদস্যকে হারিয়ে আমরা সবাই দিশেহারা হয়ে গিয়েছিলাম। অনুভূতিটা কেমন ছিল তা কখনো বলে বোঝানো সম্ভব নয়। এত কিছুর পরেও, এত বিপদের পরেও বিপদ আমাদের পিছু ছাড়ছিল না। পরদিন রাত হতেই বাড়ির চারপাশে যেন তুফান উঠে গেল। এই বুঝি লন্ড ভণ্ড করে দেবে সব কিছু। হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে যায় আর সেই কুকুরটা আবারও ডাকতে শুরু করে। আচমকা এই ঝড় তুফান আর বৃষ্টির ডাক শুনে তোর দাদু বুঝতে পারেন জিনটা আবারও এসেছে। উনি তখন দৌড়ে বাইরে চলে যান। বাইরে উঠোনে গিয়ে দাঁড়ানোর পর এক ঝলক বিদ্যুৎ চমকানোর আলোতে স্পষ্ট দেখতে পাই উঠোনের পাশে রাস্তার মাঝে কুৎসিত আর বিভৎস দেখতে এক মহিলার সাথে তোর ছোট বোন হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। আর তোর ছোট বোনের চেহারাও তখন ঠিক তেমনই ছিল যেমনভাবে সে মৃত্যুবরণ করেছে। তার নাক দিয়ে তখনও টপ টপ করে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে তোর দাদু কাঁদতে কাঁদতে চিৎকার করে অনুরোধ করতে থাকে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। গতকাল আমার এত সুন্দর দেখতে নাতনিটাকে নিয়ে গেছিস, আর কি চাস তুই আমার কাছ থেকে? দাদুর এই অনুরোধগুলো
আমরাও দাঁড়িয়ে শুনেছিলাম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানিস, সেই সময় তুইও আমাদের পাশে দাঁড়িয়েছিলি। তোর হয়তো সবটা মনে নেই, তাই এতগুলো বছর তোকে আমরা এতটা সুস্থভাবে রাখতে পেরেছি। তোর দাদুর এই অনুরোধগুলো শুনতে শুনতে আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে চলে যাই। ভেবেছিলাম তিনি কোনো না কোনোভাবে সেই জিনটিকে মানিয়ে রাজি করিয়ে আসবেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। জিনটি তোর দাদুকে থামিয়ে দিয়ে বলে, বাঁচবি না, বাঁচবি না, কেউ বাঁচবি না। আমি একটিকেও বাঁচতে দেব না। তোর বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। এরপর আচমকা বিদ্যুৎ চমকানিতে চোখের পলকে তারা উধাও হয়ে যায়। আর তোর দাদু আসে চিন্তিত আর বিষণ্ণ মুখ নিয়ে। সেই রাতে তিনি আমাদের কারো সাথে কোনো কথা বলেননি। পরদিন সকাল হতেই তিনি তোর বাবাকে ডেকে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, বাবারে, অন্তিম সময়টা বোধহয় ঘনিয়ে এসেছে। আমার পক্ষে আমার বিদ্যা দিয়ে ওকে আটকানো সম্ভব না। তুই একটা কাজ কর, সবাইকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে গিয়ে ওঠ। আমি চাই না আমার কারণে আর কেউ বিপদে পড়ুক। শুধু তাই নয়, এই মুহূর্তে ওই বাড়িতে গিয়ে হাসানের সাথে বৌমার সময় কাটালে তার মন মানসিকতাও কিছুটা ভালো হয়ে উঠবে। তা তুই দেরি না করে আজই সবাইকে নিয়ে বেরিয়ে পড়। এ বাড়িতে এখন শুধু আমি আর তোর মা থাকবো। আর হ্যাঁ, আমি না ডাকা পর্যন্ত বাড়িতে ফেরার প্রয়োজন নেই। অনেক বোঝানোর পর তোর বাবা সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। বাড়ি আসার পর 2-1 দিন ভালোই কাটছিল, কিন্তু সে সময় মোবাইল ফোনের যুগ না হওয়ার কারণে প্রতিদিন তোর দাদা দাদির খোঁজ নিতে পারছিলাম না। কিছু লোক ছিল যারা প্রায় প্রতিদিনই ওই এলাকায় যাতায়াত করত। তাদের সাথে যোগাযোগ করেও তোর দাদা দাদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে কোনো খোঁজ না পাওয়ায় আমাদের চিন্তাটা দিন দিন বেড়েই যাচ্ছিল। এমনই একদিন আমাদের এলাকার মানুষদের কাছ থেকে জানতে পারি তোর দাদুর বাড়ির ওখান থেকে নাকি প্রচণ্ড রকমের দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এক মাঝি নাকি সেখানে মাছ ধরতে গিয়ে ফিরে এসে এমনটা জানিয়েছে এলাকাবাসীকে। এ খবর পাওয়ার মাত্রই তোর মা, বাবা এবং আমার আব্বা মানে তোর নানা ভাই সেখানে ছুটে যান। এরপরের নির্মম আর মর্মান্তিক দৃশ্যগুলো বর্ণনাতীত। পরবর্তীতে আমি যতটুকু শুনেছি তাতে এটুকু বলতে পারি, তোর দাদা দাদিকে অনেক নির্মমভাবে হত্যা করা হয়েছিল। চোখ দুটো তুলে ফেলা হয়েছিল তোর দাদার, আর তোর দাদিকে আরও নির্মমভাবে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় ছিল, তাদের দুজনের জন্য আরও 2টো গর্ত করা হয়েছিল উঠোনের মাঝখানে, ঠিক যেমনটা তোর বোনের বেলায় হয়েছিল। এরপর তোর দাদা দাদিকে গোসল জানাজা শেষে বাড়ির পাশে একটা জায়গায় কবরস্থ করা হয়। এরপর তোর নানা সবাইকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও তোর বাবা আসতে রাজি হননি। ও বাড়িতে কিছু গরু, ছাগল, বাছুর থাকার কারণে তাদের দেখভালেরও একটা ব্যাপার ছিল। আর তাছাড়াও তোর বাবার ধারণা ছিল ওই মহিলা জিনের ক্ষোভ শুধুমাত্র তার বাবার ওপর ছিল, কারণ তার বাবার কারণেই নতুন শরীরটা তাকে ছাড়তে হয়েছে, বিধায় সে সবাইকে মেরেছে। এখন তার প্রতিশোধ নেয়ারও সময় শেষ হয়ে এসেছে। এখন কোনো প্রকার সমস্যা দেখা দেবে না, এটা ভেবে তোর বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে মায়ের মনটাও ঘুরে যায়। অনেক বোঝানোর পরেও সেখানেই তারা থেকে যায়। একটা সময় তাদের রাজি করাতে না পেরে আমরাও তোকে নিয়ে ফিরে চলে আসি। ফেরার পথে তুই অনেক কান্না করছিলি, হয়তো ওটাই তোর শেষ দেখা। কথাটা তুই আগে বুঝতে পেরেছিলি। ওই যে কথায় বলে, ছোট বাচ্চাদের সাথে ফেরেশতা বিরাজ করে। বাড়ি ফেরার পর কিছুদিন বেশ ভালোই চলছিল, কিন্তু প্রায় 1 সপ্তাহ পর থেকে তোর বাবা মায়ের আর কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওই পুরনো ভয় আর আতঙ্ক যেন মনের এক কোণে বাসা বাঁধছিল, বেড়েই উঠছিল। একটা সময় আর না পেরে আব্বা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে তোর দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গিয়ে যা দেখেন তা কখনো হয়তো তিনি কল্পনাতেও আনেননি। তার সবচেয়ে আদরের সন্তানের লাশটা পড়ে আছে নৌকার ওপর, আর তার জামাইয়ের লাশটা গোয়াল ঘরের ভেতরে। তোর দাদা দাদির মতো তাদেরকেও ঠিক ততটাই নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হয় বিপদের আশঙ্কা দেখে তারা হয়তো বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিল, আর ঠিক তখনই পেছন থেকে ওদের ওপরে আক্রমণ করে বসে জিন। এবারও আশ্চর্যজনকভাবে উঠোনের মাঝ বরাবর আরও 2টি কবর অর্থাৎ গর্ত খোঁড়া হয়, যেটা দেখতে ছোট কবরের মতো।
এই নির্মমতা কারো পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না। তাই ওই দিন তোর বাবা মাকে কবর দেওয়ার পর সবগুলো গর্ত, অর্থাৎ 5টা গর্ত একসাথে ভরাট করে দেয়া হয় এবং বাড়িটাও তালাবন্ধ করে দেয়া হয়। এরপর আর কেউ ওই বাড়িতে যায়নি। এখানে তোর একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো এত কিছুর পরেও কেন গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য পাওয়া যায়নি? সত্যি বলতে তারা অনেকেই সাহায্য করতে চেয়েছিল, কিন্তু গ্রামের প্রতিটা মানুষ তোদের বাড়ির এই বিষয়টা জানতো এবং প্রতিনিয়ত এটা নিয়ে ভাবতো তারা যদি সাহায্যের জন্য এগিয়ে যেত তাহলে তাদেরও মৃত্যু হতে পারে ভেবে তারা আর এগোয়নি। এমনকি যে হিন্দু পরিবারটিকে তোর দাদু সাহায্য করেছিল তারা সবটা জানা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে আসেনি। এই সব কিছুর পর আমরা সবাই ভেঙে পড়েছিলাম। মাত্র 1 মাসের মাথায় চোখের সামনে পুরো পরিবারটা যেন শেষ হয়ে গেল। এর কয়েকদিন পর আব্বা বুঝতে পেরেছিলেন বিপদটা হয়তো এখনো কাটেনি। তুই আমাদের বাড়িতে থেকে বেঁচে গিয়েছিস ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে ওই জিনটা তোর ওপরে আক্রমণ করতে পারে। তাই তোকে বাঁচাতে 7-5 না ভেবে আব্বা তোর দাদু বাড়ির গরুগুলোকে গ্রামের সবার মাঝে বিলিয়ে দেন এবং একজন ভালো হুজুরের খোঁজ করতে থাকেন। অনেকের সাথে যোগাযোগ করার পর আব্বা সিলেটের সুনামগঞ্জের এক হুজুরের খোঁজ পান এবং দেরি না করে তোকে নিয়ে সুনামগঞ্জে চলে যান। ওখানে গিয়ে হুজুরকে সবটা জানালে তিনি বলেন, আপনারা যে জিনের সম্মুখীন হয়েছেন সেটা প্রচণ্ড শক্তিশালী। তার গুরুতর কোনো দোষের কারণে ভারতীয় এক মহিলা তান্ত্রিক তাকে বন্দি করেছিল। দীর্ঘ 50 বছর যাবৎ মেঘালয় রাজ্যের একটি পাহাড়ে বোতলের ভেতর বন্দি থাকার পর সে ছাড়া পেয়েছে। তাই জীবন বাঁচাতে তার একটা নতুন শরীরের প্রয়োজন ছিল, আর সেই জন্যই ওই হিন্দু মহিলার ওপর ভর করে বসে। কিন্তু আপনার বেআই মশাই তাকে ওই মহিলার শরীর থেকে আলাদা করে দেবার জন্য ক্ষিপ্ত হয়ে ওঠে। জীবন বাঁচানোর জন্য আর হাতে মাত্র 1 মাস ছিল। এদিকে নতুন শরীরের অভাবে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে, আর ঠিক তখনই সে পণ করে মৃত্যুর আগে পরিবারটাকে শেষ করে দিয়ে যাবে। আর তাই সে সবাইকে মেরে ফেলতে চেয়েছে। তবে খুব একটা চিন্তার কিছু নেই, এতদিনে জিনটা হয়তো মারা গিয়েছে, হয়তো নতুন করে গাছের গোড়ায় বন্দী হয়ে গেছে। এখন সে হাসানের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরেও আপনারা হাসানের বিশেষভাবে খেয়াল রাখবেন এবং ওকে মাদ্রাসায় পড়াবেন। প্রাপ্তবয়স্ক হবার পর ওর ওপর থেকে বিপদটা সম্পূর্ণ কেটে যাবে। এরপর হুজুরের কাছ থেকে কিছু তদবির শিখে আব্বা নিয়ে আসেন। হুজুরের কথা মতো তোকে মাদ্রাসায় পড়ানো হয় এবং প্রাপ্তবয়স্ক হবার পর্যন্ত এই ঘটনার ব্যাপারে কাউকে কিছু জানানো হয় না। এখন তুই সম্পূর্ণ বিপদমুক্ত, কিন্তু সবটা জানার অধিকার এবং প্রয়োজন ছিল তোর। এটাই ছিল হাসানের খালামণির কাছ থেকে শোনা তার রহস্যের জীবন ঘেরা কাহিনী। ঘটনাটা শোনার সময় হাসানের চোখের দিকে তাকানোর সাহস আমার ছিল না। এমন কোনো মুহূর্ত আমি খুঁজে পাইনি যখন হাসানের চোখ থেকে পানি পড়ছিল না। বাবা মা, ছোট বোন, দাদা দাদি কারো ভালোবাসা, আদর, স্নেহই স্পর্শ করেনি তাকে। হাসান সবটা নিজের চোখে না দেখলেও এতটা কষ্ট অনুভব করেছে। তাহলে একবার চিন্তা করে দেখুন তার খালামণি যতটা বলার সময় কতটা কষ্ট পেয়েছেন। বুকের ভেতরের কষ্টটা নিয়ে তাদের পরিবারের মানুষগুলো বেঁচে আছেন এখনো। তো এই ছিল বোরহান আহমেদ ভাইয়ের পাঠানো তার বন্ধু হাসানের জীবনে ঘটে যাওয়া রহস্যময় এবং হৃদয় বিদারক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। সবাই বোরহান ভাই, হাসান ভাই এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি বোরহান ভাইকে বলবো, যদি আপনার কাছে আপনার এবং আপনার হাসান ভাইয়ের কোনো ছবি থাকে তাহলে অবশ্যই যেন গ্রুপে আপলোড করে দেয়। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। সবার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ঘটনাতে অদ্ভুত ব্যাপারটা আমি খালি আমার কাছে ভয় লাগছিল সেটা হচ্ছে যে একটা গাছের নিচে একটা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে যদি দাঁড়িয়ে থাকে এবং তার চেহারাটা যদি খুব উদ্ভট হয় কেমন লাগবে। আরেকটা কোয়েশ্চেন আমার এটা হচ্ছে যে এই যে কবর খোঁড়া হয়, আপনার বাড়ির সামনে হঠাৎ করে কবর খোঁড়া হলে আপনি বুঝতে পারবেন না, বা গর্ত খোঁড়া হলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু এখানে মানুষজন বুঝতে পারছিল যে কোনো একটা কারণ আছে, আসলে চাচ্ছিল ওদেরকে এই বিপদে ফেলতে। তো এই সব কিছু মিলেই আসলে এই ঘটনাটি খুবই চমৎকার
চমৎকার এবং আমি বিশ্বাস করি আপনাদের কাছেও এরকম ঘটনা রয়েছে। আমি পরপর 2টি ঘটনা পড়ে শোনালাম। আপনারা যদি আমাকে চান যে আপনাদের জন্য অডিও ক্লিপ তো প্লে করবই, কিন্তু এরকম ঘটনা নিয়ে বারবার ফিরে যদি আসতে চাই তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার। আর সেজন্য আমাদেরকে প্রচুর পরিমাণের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ঘড়িতে সময় রাত 1:03। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত.com-এ এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামটি, আমাদের আজকের এই এপিসোড 99তম এপিসোডটি আপনারা সবাই এনজয় করছেন এবং আপনাদের যে সমস্ত মেসেজ, আপনাদের যে সমস্ত কমেন্ট, সেটা দেখেও আমাদের মনে হচ্ছে যে আপনাদের ভালোই লাগছে। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আবারও ঘটনায় চলে যেতে চাই এবং এই মাত্র আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু ঘটনা এখন এখানে রয়েছে এবং এই ঘটনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছে সোহাগ, আরিফ এবং আরও অনেকের স্টোরি। তো আমি চলে যাব সরাসরি আমাদের ঘটনায়। আশা করছি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম লিসেনার, ওয়েলকাম ব্যাক অ্যান্ড সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি সবসময়ই একটা জিনিস খুব উপভোগ করি, আর সেটি হচ্ছে যে এই যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠান, সেই ঘটনাটি যখন আমি পড়ি খুবই আনন্দ লাগে। আর এই নতুন বছরে আমাদের প্রত্যয়টি হচ্ছে যে আমরা এর চাইতেও ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। আপাতত আমরা এখন যেটা করতে চাই, আজ কিন্তু আমরা কমেন্ট কম পড়ছি না বলতে গেলে, কারণ এটা স্পেশাল শো, আপনাদের বুঝতে হবে। আর আমাদের এর পরে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাদেরকে আসলে সোহাগ পাঠিয়েছেন এবং সোহাগকে আপনারা সবাই চেনেন। সোহাগের ঘটনা আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সোহাগের ঘটনায়। রাসেল ভাই এবং ভূত.com-এর সকল শ্রোতা এবং বন্ধুদের আমার পক্ষ থেকে জানাচ্ছি এই তীব্র শীতের উষ্ণ শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে আপনাদের সাথে আবারও সংযুক্ত হয়েছি হাড় হিম করা ভয়ের আরও একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন লিটন নামের একজন। ঘটনাটি লিটন এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সঙ্গত কারণে লিটন আমাকে অনুরোধ করেছেন যেন আমি ওই প্লেসটি সম্পর্কে বিস্তারিত বিবরণ না বলি, কারণ ওই স্থানে এখন অনেক লোকের বসতি। সো চলুন শুরু করি ঘটনাটি। লিটন এবং তার বন্ধু রাশেদ একদিন ঠিক করে তারা রাত্রে আলোকাটায় নদীতে মাছ ধরতে যাবে। লিটনের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বড় একটি নদী আছে। তো যেই ভাবা সেই কাজ। তারা কিভাবে মাছ ধরতে যাবে? তার নদীতে মাছ ধরার জন্য কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে এবং দিনের বেলাতে ভেলাটি তারা তৈরি করে নদীতে ঘাটে একটি জায়গায় বেঁধে রেখে আসে যে রাত্রেবেলায় তারা ওই ভেলায় করে মাছ ধরতে যাবে। তো রাত প্রায় 10টা 10:30 হওয়ার সাথে সাথে তারা দুইজনে 2টা টর্চ লাইট এবং মাছ ধরার জন্য কোস বলা হয় বা কালা বলা হয় গ্রাম্য ভাষায়, যেটি দিয়ে মাছকে আঘাত করে ধরা হয়। অনেকেই হয়তো নামগুলো শুনে থাকবেন। এইরকম 2টা জিনিস নিয়ে তারা মাছ ধরতে বের হয়ে পড়ে। তো তারা নদীর ঘাটে এসে ভেলাটিকে নিয়ে আস্তে আস্তে মাছ ধরা শুরু করে। এখন নদীতে অনেকেই রাত্রে আলো কাটায় মাছ ধরে। তো
তাদের সাথে তারাও মাছ ধরছিল সেইভাবে। মাছ ধরতে ধরতে রাত অনেক গভীর হয়ে যায়। আস্তে আস্তে লোকের পরিমাণ নদীতে কম হতে শুরু করে, কিন্তু তারা কিন্তু ভালোই মাছ পাচ্ছিল বিধায় তারা মাছ ধরার যে আকর্ষণ বা নেশা, সেই কারণে তারা মাছ ধরা থেকে বিরত হয়ে বাড়িতে ফিরে যেতে চায় না। তারা মনে করে যে আমরা আরো একটু সময় থাকি এবং আরো কিছু মাছ যদি ধরতে পারি তাহলে আরো অনেক ভালো হয়, তাদের অনেক বেশি ভালো লাগছিল। তো তারা মাছ ধরতে থাকে। মাছ ধরতে 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 তারা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে চলে যায়। এখন বলে রাখা ভালো রাসেল ভাই, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটি বড় বাঁশবাগান আছে, নদীর পাশে বাঁশবাগান, এবং ওই বাঁশবাগানের ওখানে একটি অস্থায়ী শ্মশান, যেখানে সাধারণত গ্রামের লোক অনেক দূরে থেকে যদি মারা যায়, ওখানে স্থায়ী শ্মশান না থাকায় ওখানে বাঁশ দিয়ে একটা শ্মশান তৈরি করে সেখানে মানুষ পোড়ানো হতো। তো অস্থায়ী একটি শ্মশান ছিল। ওই জায়গাটি অনেক বেশি ভয়ের একটি জায়গা, ওইদিকে সাধারণত লোকজন যেতে চায় না, এবং শ্মশানের চারপাশে বাঁশবাগান থাকাতে ওই শ্মশানটি দিনের বেলাতেও অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল এবং নদীর ওই পাশটিও অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন থাকতো সবসময়। তো ওনারা যখন মাছ ধরতে থাকেন এবং অনেক বেশি মাছ পেতে থাকেন, তখন ওনারা কিন্তু আসলে ভুলে যান যে আসলে ওনারা কোন দিকে যাচ্ছেন বা ভেলাটি কোন দিকে যাচ্ছে। মাছ ধরতে 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 ওনারা ওই শ্মশানের কাছাকাছি একটি জায়গায় চলে যান, এবং ওখানে যে ওনারা দেখেন যে ওনাদের চারপাশে অসংখ্য মাছ, আরো মাছের পরিমাণ বাড়ছে। তো ওনারা একটা বড় ঝুড়ি টাইপের জিনিস সাথে ভেলাতে করে নিয়ে গিয়েছিল। ওনারা মাছ ধরেন এবং ওই ঝুড়িতে রাখেন, মাছ ধরেন আর ঝুড়িতে রাখেন। তো এক পর্যায়ে ওনার যে বন্ধু, লিটনের বন্ধু যিনি রাশেদ, উনি কালা দিয়ে বড় একটি মাছকে আঘাত করেন। আঘাত করার পরে উনি যখন টেনে তুলতে যাচ্ছেন, তখন দেখেন মাছের গায়ে যদি কালা দিয়ে আঘাত করা হয় বা কোষ দিয়ে আঘাত করা হয়, তখন মাছ কিন্তু বাঁচার জন্য অনেক বেশি ছটফট করে, কিন্তু ওইরকম কিছুই হচ্ছিল না। তিনি কালাটি ভেলার উপরে তুলে দেখেন যে বড় একটি বালিশ। তো তখন ওনারা খেয়াল করেন যে ওনারা মাছ ধরতে ধরতে ওই শ্মশানের কাছাকাছি চলে এসেছেন। তো তখন দুইজনের মধ্যে কথা হতে থাকে যে আমাদের হয়তো এই স্থান থেকে চলে যাওয়া উচিত, কারণ জায়গাটি ভালো না, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আশপাশে এত বেশি মাছ ছিল, ওনারা অনেক বেশি প্রলুব্ধ হচ্ছিলেন যে আসলে আরো কিছু মাছ আমরা এখান থেকে ধরে নিয়ে যাই, আমরা এত বেশি কাছে তো আর যাচ্ছি না, আমরা এখান থেকে আরো কিছু মাছ ধরে আমরা তারপরে চলে যাই, আমরা ওই শ্মশানের কাছাকাছি আর গেলাম না। এইভাবে মাছ ধরতে ধরতে তারা অনেক বেশি মাছ পেতে থাকেন। এবার এক পর্যায়ে কি হয়, লিটনের ওই যে বন্ধু রাশেদ যিনি, উনি আবারও একটি কালাম মারেন একটা মাছকে লক্ষ্য করে। মারার পরে কি হয়, মাছটিকে যখন উনি টান দিয়ে উপরে উঠানোর পরে দেখেন যে ওইটি মাছ না, একটি মানুষের মাথা। তো মানুষের মাথা আমরা সাধারণত রাসেল ভাই অনেক সময় শুনি যে কঙ্কাল বা ওরকম কিছু, কিন্তু না, এটি আসলে একটা মহিলার মাথা। তার মাথায় চুল আছে, চোখ আছে, যেমন তেমনই আছে, একদম স্পষ্ট। এটি দেখে রাসেল ভাই ওনারা যে এত বেশি ভয় পান যে আসলে ওনাদের ভিতরে যে সেন্স, হয়তো ওনারা ওখানে দাঁড়িয়েছিলেন কিন্তু ওনাদের মধ্যে যে সেন্সটা ছিল সেটি চলে গেছিল, এরকম একটা অবস্থা। তখন দুই বন্ধুতে কি করবেন, ওই কালাটি থেকে টেনে ওই মাথাটি খোলার চেষ্টা করছিলেন, কিন্তু আসলে কোনোভাবেই ওনারা ওটি খুলতে পারছিলেন না, কারণ কালাগুলোর মাথা এমনভাবে তৈরি করা হয় যে মাছের শরীরে ঢুকলে ওটি যাতে আর খুলে না যায়। এখন যেহেতু যে ওটি শক্ত মাথায় ফুটে গেছে, সেহেতু ওনারা কোনোভাবেই ওখান থেকে খুলতে পারছিলেন না। টানাটানির এক পর্যায়ে আরো একটি অবাক করা ব্যাপার ওনাদের ঘটলো। ওনারা দেখেন ওনাদের ভেলার চারিপাশ দিয়ে হঠাৎ আগুনের মতো জ্বলে উঠেছে, আগুনের মতো জ্বলে উঠেছে, এমনকি এত জোরে আগুন জ্বলা শুরু হয়েছে যে ওনাদের শরীরে ওই আগুনের অনেক বেশি তাপ লাগছে। ওনারা ওই স্থান থেকে পরিত্যাগ করে অন্য কোথাও যেতেও পারছেন না, বা ওই মাথাটিও ওখান থেকে খুলতে পারছেন না। ওনারা যে ভয়ের একটা চরম সীমা থাকে রাসেল ভাই, সেই সীমাটি অতিক্রম করে যাচ্ছিল। ওনারা কি করবেন সেটি ওনারা বুঝতে পারছেন না। এই করতে করতে ওনারা জোরে এক টান দিয়ে ওই মাথাটি ওই কালা থেকে বা কোষ থেকে খুলে ফেলেন। তখন ওনাদের হাত থেকে ওই মাথাটি ছুটে যে ওনাদের যে মাছের যে
ঝুড়িটি ছিল ওই ঝুড়ির মধ্যে পড়ে। ওনারা এখন যেহেতু ওটি মাথাটি খুলতে পেরেছেন, ওনারা চিন্তা করেন যে আমরা যাই হয়ে যাক না কেন এই স্থান ত্যাগ করে আমরা এখান থেকে চলে যাব। ওনারা যখনই আপনার দাঁড় দিয়ে, যেটা দিয়ে ভেলাটি ওনারা চালিয়ে নিয়ে এসেছিলেন, ওটি দিয়ে মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন, তখন ওটি পানির মধ্যে একবার ফেলার পরে যখন ওরা টেনে তুলতে যায় তখন দেখে যে কেউ একজন নিচ থেকে হয়তো ওটিকে ধরে রেখেছে। ওনারা কোনোভাবে ওইটি আর টেনে তুলতে পারছেন না, যার ফলে কি হচ্ছে, ওনারা সামনে যেতে চাচ্ছিলেন কিন্তু ভেলাটি উল্টো ওই শ্মশানের দিকে চলে যাচ্ছে, কারণ দাঁড়টি তারা কিছু দূরে রেখে ঠেলা দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সামনে না গিয়ে ভেলাটি আরও পিছনের দিকে চলে যাচ্ছে। তখন ওনারা আরও বেশি ভয় পেতে থাকেন এবং হঠাৎ লক্ষ্য করেন ওনাদের কাছে তো 3 ব্যাটারি বড় টর্চ লাইট ছিল, ওইটি ওরা ভেলার উপর মেরে খেয়াল করেন যে ওনাদের যে মাছের ঝুড়িটা ছিল সেই ঝুড়িটি আর নেই। এবং রাসেল ভাই, ওনারা যেহেতু পাড়ের খুব কাছাকাছি চলে এসেছিল, তো ওনারা লক্ষ্য করেন যে কোনো একজন ব্যক্তি ওই ঝুড়িটি নিয়ে পাড়ে বসে ওনাদের মাছগুলো খাচ্ছেন। এটা দেখে ওনারা আর ওনাদের সেই মানসিক শক্তিটি কোনোভাবে ধরে রাখতে পারছিলেন না। ওনারা চেষ্টা করছিলেন যে কোনোভাবে, যেভাবেই হোক না কেন, যে ওই ভেলাটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যতই চেষ্টা করুক না কেন ওনারা কোনোভাবেই পাচ্ছিলেন না। এইবার হঠাৎ আরও একটা আজব ব্যাপার হয়। পাশে যে বাঁশবাগানটি ছিল ওখান থেকে কোনো একটা জন্তু বা জানোয়ার যাই হোক না কেন, লিটন আর কি স্পষ্ট বুঝতে পারেননি জিনিসটি, কিছু একটা লাফ দিয়ে এসে ওনাদের ভেলার উপরে পড়ে এবং ওনার যে বন্ধু যে রাশেদ ছিল, যিনি কালাটিয়ে মেরেছিলেন, ওনাকে চেপে ধরে এবং ওনাদের দুইজনের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। যেহেতু লিটন ফিল করতে পারছিল যে ওনার বন্ধু কারোর সাথে ধস্তাধস্তি করছে, কিন্তু উনি কিন্তু কিছু দেখতে পাচ্ছিলেন না যে কিসের সাথে এই ধস্তাধস্তি হচ্ছে, এবং ওনার বন্ধু অনেক বেশি গোঙানি দিচ্ছিল। এটি দেখে উনি আর কোনো কিছুই মাথায় নিতে পারেননি। উনি যতটা সম্ভব চেষ্টা করে লাফ দিয়ে উনি পাড়ে ওঠেন এবং উদ্দেশ্যহীনভাবে ছুটতে শুরু করেন। যখন উনি উদ্দেশ্যহীনভাবে ছুটতে শুরু করেন তখন উনি পিছন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ডাক শুনতে পান এবং কোনো একটা জিনিস জানোয়ারের মতো করে যদি ভাষা দিয়ে কথা বলা হয়, যে আমরা অনেক সময় হরর মুভিতে দেখি যে মোটা গলা করে কথা বলা হচ্ছে, ওরকম ভাবে পিছন থেকে কোনো একটা জিনিস তার দিকে আসতে থাকে এবং বলতে থাকে, কেন তুই দাঁড়া, তোর তো অনেক বেশি সাহস, তুই দাঁড়া, তুই শুধু একবার পিছন ঘুরে দেখ যে আমি কে, আমার দিকে দেখ, পিছনে দেখ, তুই দাঁড়া দাঁড়া। এইভাবে তাকে বিভিন্নভাবে বলতে পিছন থেকে শব্দ তিনি শুনতে পান এবং তিনি ওই সব কিছু কোনো কিছুতেই আর পরোয়া না করে ওনার যতটুকু গায়ে বল ছিল তাই দিয়ে ছুটতে থাকেন এবং ছুটতে ছুটতে ওই গ্রাম একদম কাছাকাছি একটা গ্রামের বাড়িতে এসে একটি হারিকেন বাতি বাইরে জ্বালানো থাকতে দেখে ওখানে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এবং ওই বাড়িতে কিছু লোকজন তারা বাইরে বসে তখন বিভিন্ন বাড়িতে পার্টি বা এই জাতীয় কিছু বোনার কাজ করছিল। তারা ওনার চিৎকার শুনে সাথে সাথে যখন চলে আসেন ওই স্পটে, তখন তারা দেখতে পান মানুষ, কিন্তু অদ্ভুত টাইপের মানুষ, যার কোনো চোখ নাই, শুধুমাত্র পুরো মাথাটি একটি মুখ, মাঝখান থেকে পুরো একটা মাথাটির মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয় পুরোটাই মুখ এবং অনেক বড় বড় দাঁত। এমন একটা জিনিস ওনার পাশ ছুটে আসছিল এবং ওনাদের বাড়ির ওখানে এসে যখন উনি সেন্সলেস হয়ে গিয়েছেন তখন ওই জিনিসটি ওনাদের বাড়ির আঙিনা থেকে কিছু দূরে দাঁড়িয়ে থেকে থেকে অনেক গোঙানি দিচ্ছিল। এবার ওনারা যখন ছুটে আসলো ওখানে, তখন ওই জিনিসটি ওখান থেকে চলে গেল। এরপরে লিটনের জ্ঞান ফেরে সকালবেলাতে। উনি জ্ঞান ফেরার সাথে সাথে ওনাদের সকল ঘটনা বলেন এবং ওনারা তাৎক্ষণিকভাবে নদীর ঘাটে ছুটে যান। যে দেখেন ওনার যে বন্ধু, উনি ভেলাতে অনেক দূরে ভেলাতে পড়ে আছেন এবং তার শরীরে অসংখ্য দাগ ক্ষত বিক্ষত হয়ে গেছেন, রক্তে ভেলা ভেসে যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু তিনি জীবিত ছিলেন। গ্রামের লোকজন ধরাধরি করে তাকে গ্রামে নিয়ে আসেন এবং চিকিৎসা দেন। পরবর্তীতে ওনার বন্ধু হাঁটাচলা করতে পারতেন না, কিন্তু তিনি দীর্ঘদিন জীবিত ছিলেন।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় তারা কবিরাজের কাছে শরণাপন্ন হয়ে বিভিন্ন তাবিজ কবচ এগুলো করেছেন, কিন্তু তার বন্ধু কিছুটা অ্যাবনর্মাল টাইপের হয়ে যান এবং তার চলার শক্তিটা তিনি হারিয়ে ফেলেন। এটি ছিল রাসেল ভাই ঘটনাটি উনি যখন আমার সাথে শেয়ার করছিলেন, হয়তো আমার বলার ভঙ্গিটা একটু অন্যরকম হয়েছে। উনি যখন আমার সাথে শেয়ার করছিলেন তখন ঘটনাটি শুনে আমার অনেক বেশি ভয় লাগছিল। ওনার চোখের সামনে যেভাবে দেখেছেন উনি সেভাবে যখন বর্ণনা দিচ্ছিলেন আমার অনেক বেশি ভয় লাগছিল। তো আমি কিভাবে বলতে বা বোঝাতে পারলাম আপনাদের ব্যাপারটি জানি না। যদি রাসেল ভাই আপনার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে ঘটনাটি প্রচার করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক, হ্যাপি নিউ ইয়ার। আমাদের নতুন বছরে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হোক। এবং একটু আগে যে ঘটনা শুনছিলাম সেটি আমাদের মডারেটর আরিফের পাঠানো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে অবশ্যই 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 জানাবেন। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আসলে এই উইকে আমরা অনেকগুলোই ঘটনা পেয়েছি, যে ঘটনাগুলো প্রত্যেকটি আসলে পড়ার মতন, কিন্তু সবগুলো তো পড়ে শোনানো এখন সম্ভব হবে না, কারণ আমাদের সামনের যে সময়গুলো আছে সেই সময়গুলো আমাদের আরও বেশি ঘটনা আপনাদের কাছ থেকে পাবো আশা করি, এবং আপনাদের কাছ থেকে ঘটনা শুনবো সেটাও আশা করি। আমি কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। এটি পাঠিয়েছেন সাবিত। ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ থেকে। আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনাটি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে। আমার বন্ধুর নাম রেজা। ঘটনাটি একটি গ্রামের, যা আমার বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি রেজা শুনেছে তার দাদির কাছ থেকে। এখানে একটু কথা বলে নেই, সুমন হচ্ছে রেজার বাবা, অর্থাৎ রেজার দাদি সুমন সাহেবের ছোটবেলায় ওনার বাবার সাথে ঘটে যাওয়া, অর্থাৎ রেজার দাদুর ঘটনা বলছেন। রেজা ঘটনাটি আমাদেরকে যেভাবে বলেছে আমি সেভাবে উপস্থাপন করছি। আপনাদের ভূত.com-এ অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আর মাইরো না, তোমার দোহাই লাগে, আমাকে আর মাইরো না। পরক্ষণেই কেউ মোটা কর্কশ মেহলি গলায় বলছে, আমার কথা না শুনলে কি হয় দেখতে চাস? তুই চাস, এই জন্যই তুই আমার কথা মানুষ না। এইবার দেখিস কি করি তোর। দরজার সামনে থেকে এসব কথা শুনে শুরুতে ধাক্কা দেই আর বলতে থাকি, কি হচ্ছে, কি বলছে, দরজা খোলো। অনেক ডাকার পরেও সুমনার বাবা দরজা খুলছিল না। যেই আমি বাসার সবাইকে ডাকতে যাই তখনই সুমনের বাবার ঘর থেকে সেই একই কর্কশ কণ্ঠ, কর্কশ আওয়াজ ভেসে আসে, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। এখান থেকে কিছুই নিতে পারবি না, তোর স্বামীকেও না। চলে যা, নয়তো তোর জানটাও নিয়ে যেতে পারবি না। এরপর সুমনের বাবা ভেতর থেকে বলে উঠল, না 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 না, ওরে কিছু করো না, আমার বাচ্চাটা অনেক ছোট, ওকে মেরো না, ছেড়ে দাও। এরপর রেজার বাবা ভেতর থেকে আমাকে বলল, সুমনের মা, তুমি এইখান থেকে যাও। আমি ঠিক আছি, তুমি যাও, এইখানে থাইকো না। এই কথা বলার পর আমি কিছুটা কান্না বিজড়িত গলায় সুমনের বাবাকে ডাকতে শুরু করি দরজা খোলার জন্য। কিন্তু এবার আমি দরজায় টোকা দিতেই দরজা খুলে একদম গরম বাতাসের মতো কিছু একটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার চুল নড়াচড়া অনুভব করতে পারছিলাম। এরপর আমি মনে হয় মেঝেতে পড়ে যাই, আর সব কিছু মনে পড়ে না। এরপর চোখ খুলে আমি নিজেকে আমার শ্বশুর বাড়ির বিছানায় খুঁজে পাই। আমার পাশের বাড়ির সবাই বসেছিল, আর আমার মাথায় হাত বুলিয়ে আমার শাশুড়ি আমাকে বলছিল, কি হয়েছে মা, সুমনের বাবা ঘরের সামনে পড়ে আসছিল কেন? আমি ওনাদের জিজ্ঞেস করি, আপনারা কিভাবে জানলেন মা আমি পড়ে গেছিলাম? উত্তরে আমার শাশুড়ি বললেন,
আমরা সবাই রাতে ঘুমানোর জন্য বিছানা করতেছিলাম। তখন সুমনের বাবার ঘরের কাছে আসে। আল্লাহ গো, এই কথা শুনে দেখি তুমি মেঝেতে পইরা আসো, আর এমনভাবে পড়ছো যে গোল তোমার কোনায় লাগা 2-3টা দাঁত ভেঙে গেছে। পড়লা কিভাবে, আর গালে হাতের দাগ কিসের? এই কথা শুনে আমি আমার মুখের অনুভূতি ফিরে পাই। দাঁত পড়ে গেছে আমার। এরপর আমি বাসায় সবাইকে সুমনের বাবার ঘর থেকে ভেসে আসা কথাগুলো বলি। এও বলি সুমনের বাবার ঘরে কেউ একজন ছিল যে আমাকে সজোরে চর মেরে ফেলে দিয়েছে, আর এই জন্যই আমার দাঁত পড়ে গেছে। এরপর বাসার পুরুষ মানুষেরা সুমনের বাবার ঘরের সামনে গিয়ে ওনাকে ডাকতে থাকেন। হঠাৎ ওনার ঘর থেকে ভেসে আসে সেই আত্মচিৎকার, এমন চিৎকার যেন কেউ মৃত্যুর খুব নিকট থেকে কিন্তু এখনো বেঁচে আছে আর সেই কষ্টে চিৎকার করছে। এই আওয়াজ শুনে আমাদের সবার বুকের রক্ত ঠান্ডা হয়ে যায় আর পিঠ দিয়ে শরীর বাতাস করতে থাকি। আমরা সুমনের বাবার ঘর থেকে ভেসে আসা কিছু আওয়াজ, কেউ মোটা গলায় বলছিল, কেউ মরণ চাস না, তাহলে যদি মরণ না চাস চলে যা, তোদের বংশকে আমি মাটির নিচে দাফন করতে পারি, জেনে রাখ। যা যা যা। এরপর সবাই ঠিক করে যে দরজা ভেঙে ভেতরে ঢুকবে। সেই অনুযায়ী দরজা ভাঙা হয়, আর সবাই ভেতরে গিয়ে দেখতে পান সুমনের বাবার মাথা বিছানার নিচে পড়ে আছে, আর বিছানার ওপরে অর্থাৎ ধনুকের মতো বাঁকা হয়ে কেমন যেন বিছানায় পড়েছিল এবং চোখ দুটো উল্টানো। এরপর সবাই মিলে সুমনের বাবাকে ধরে বিছানায় শোয়াতে গেলে এমন সময় সবাই দেখল সুমনের বাবা আরও বাঁকতে বাঁকতে হঠাৎ পিঠের থেকে হাড় ভাঙার কটকট একটা আওয়াজ শুনতে পাই আমরা। এরপর সবাই আল্লাহ বলে চিৎকার দিয়ে ধরাধরি করে সুমনের বাবাকে বিছানায় নেওয়া হয়। এরপর কয়েকজন রাতের বেলাতেই গ্রামের বদ্যিকে খবর দিতে চলে যায়, আর আমার শ্বশুর বলেন যে বদনজর, ছেলের ওপরে শয়তান ভর করেছে। আমি মসজিদে গেলাম হুজুর সাহেবকে ডাকতে। ওনার এই কথা বলার সাথে সাথে কোথা থেকে যেন একটা বাতাস এসে ঘরের দরজা বন্ধ করে দিল। দরজার কুলুপ ভাঙা ছিল, তবুও দরজাটা যেন এমনভাবে লেগে গিয়েছিল যেন কেউ বের হতে না পারে। এরপর হঠাৎ আমাদের কানে আসে সেই মোটা কণ্ঠ, হুজুর, বদ্যি, কবিরাজ, আমাকে ওর থেকে আলাদা করতে চাস? পারবি না। এই কথা বলার সাথে সাথে সুমনের বাবা অদ্ভুতভাবে বিছানায় বাঁকা হয়ে যাচ্ছিল, আর ওনার মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছিল। এরপর আমার শ্বশুর জোর করে ধাক্কা দিয়ে খুলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বদ্যি এসে সুমনের বাবার পিঠে হলুদ আর কিছু জিনিস নিয়ে মিশিয়ে নিয়ে একটা লেপ দিয়ে চলে যান। ওনার সাথে আসা কিছু গুলি দিয়ে যান নিয়ম করে খাওয়ার জন্য। বদ্যি সুমনের বাবার গায়ে হাত দিতেই উনি চিৎকার করে ওঠেন, আল্লাহ, পুড়ে গেল, আমার শরীর পুড়ে গেল, আমার চোখ গলে গেল, আমার কানে গরম আগুন দিল কে? আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও, বাঁচাও। আমরা খুব চিন্তায় পড়ে যাই। বদ্যি বলেন যে ব্যথা যন্ত্রণায় উনি এসব করছেন, কিন্তু আমরা জানতাম না এসব মূল কারণ আসলে কি। সেই কারণ জানা যাবে আস্তে আস্তে, শুনতে থাকুন। এরপর আমার শ্বশুরের অপেক্ষা করতে থাকি। উনি হুজুর নিয়ে আসলে আমরা আমাদের প্রাণ ফিরে পাই, এবং এমন একটি অবস্থা ছিল আমাদের, কিন্তু আমার হুজুর শ্বশুর আসে না। অপেক্ষায় অপেক্ষায় সময় চলে যায়, কিন্তু ওনার ফেরার কোনো নামগন্ধ নেই। এদিকে ওনার এত দেরি দেখে বাসার লোকজন পুরুষ মিলে ওনাকে খুঁজতে খুঁজতে ধানের জমির আইলের পাশে মৃত অবস্থায় পায়। ওনার শরীর ছিল ধান জমির আইলে পাশে কাঁদা আর লতাপাতায় মাখানো। এই দৃশ্য দেখে সুমনের বাবা সমস্যার কথা ভুলে গিয়ে পরিবারের মাঝে নেমে আসে শোকের ছায়া। সেদিনের দুপুর বেলা আমার শ্বশুরের জানাজা পড়া শেষ করে সন্ধ্যার দিকে দাফন করা হয়। এভাবে শোকের মাঝে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। তখন যেহেতু সুমন একেবারেই ছোট ছিল আর সুমনের বাবার পিঠের হাড়ের সমস্যা ছিল, তাই আমি সুমনকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতাম।
একদিন রাতের বেলা আমি সুমনকে নিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার মুখে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আমি ঘুম থেকে উঠে হ্যারিকেনের আলোতে দেখি সুমন ওর বাবার হাতে, আর ওর বাবা ওর দিকে লোভী দৃষ্টি তাকিয়ে আছে, জিভ বের করা। মনে হচ্ছিল যেন সুমন কোনো খাবার যা দেখে ওর বাবা মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল, আর সেগুলোই আমার মুখের উপরে পড়ছিল। ওনাকে এইভাবে দেখে আমি সুমনকে খপ করে ধরে ওনার হাত থেকে ছাড়িয়ে নেই, আর ভাবতে থাকি যে ওনার পিঠের হাড়ে তো সমস্যা, তাহলে উনি দাঁড়ালেন কিভাবে, হেঁটে আমাদের ঘরে আসলেনই বা কিভাবে। আমার ভাবনার মাঝেই সুমনের বাবা আমার একেবারে মুখের কাছে এসে পড়ে, আর ভয়ে পেছাতে পেছাতে একেবারে বিছানার সাথে মাটির দেয়ালে পিঠ লেগে যায়। তখন সুমনের বাবা ঠিক আমার সামনে মুখ এনে সেই মোটা মেয়েলি গলায় বলে, দে, দিয়ে দে, না দিলে তোদের সবাইকে ওই বুড়োর মতো মরতে হবে, দিয়ে দে। এই কথা শুনে আমি রাগে দুঃখে সুমনের বাবার এক হাত ধরে বলি, কে তুমি, কি চাও আমাদের কাছে? সুমনের বাবা তোমার কোনো ক্ষতি করেছে? আমাদের সাথে কেন এমন করছো তুমি? আমার শ্বশুর তোমার কি ক্ষতি করেছিল? প্রত্যুত্তরে সুমনের বাবা আবার সেই মেয়েলি গলায় বলে, জানতে চাস কি ক্ষতি করেছিল তোর শ্বশুর? তোর শ্বশুর আমাকে তাড়াতে গিয়েছিল, এরপর এত সাহস ওর, হুজুর আনবে, কবিরা জানবে, এত সাহস ওর। তোরও এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, এবার তোর পালা। এই কথা শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আমার জ্ঞান ফিরলে আমি দেখি সবাই আমার পাশে বসে আছে। আমার শাশুড়ির কোলে সুমন, সুমনের বাবা একটি বাঁশের টুলে বসেছিল দেয়ালে পিঠ দিয়ে। এরপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সবাই এখানে কেন? আমার শাশুড়ি বললেন, তোমার ঘর থেকে অনেক রাতের বেলা আমরা সবাই ঘুমানোর সময় আত্মচিৎকার শুনতে পাই। এরপর আমরা সবাই ঘরে গিয়ে দেখি তুমি এক হাতে সুমনের বাবার গলা টিপে ধরে আছো, আর অন্য হাতে সুমনকে ধরে উল্টা লটকে দিয়েছো। কেন এমন করলা? আমি তখন একেবারে হতভম্ব হয়ে যাই। এর সব কিছুই আমার মনে নেই, তাহলে এসব কখনই বা হলো? এরপর আমি সবাইকে রাতের বেলা সুমনের বাবার ঘরে আসা আর সুমনকে দেখে ওনার লোভী জিভ বের করে থাকার ঘটনাগুলো বলি। এও বলি যে সুমনের বাবা যদি নিজেই আমাকে বলে যে ওর কথা না মানলে আমার শ্বশুরের মতো মরতে হবে সবাইকে। এরপর আমার শাশুড়ি সুমনের বাবাকে জিজ্ঞেস করেন, আল্লাহর দোহাই বলো, তুমি ওই রকম আওয়াজ কেন করছিলা? আমাদের বলো কি হয়েছে, কি হয়েছে তোমার ঘরে? এরপর সুমনের বাবা বলতে শুরু করলেন, আমাদের পরিবারের এই অবস্থা ছিল না, টাকা পয়সা কোনো কিছু ছিল না আমাদের। গরিব পরিবার যেমন হয় তেমনি ছিলাম আমরা। মানুষের বাড়িতে গায়ে গতরে খেটে কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হতো। গরিব বলে বহু মানুষের গঞ্জনাও সহ্য করতে হতো। একদিন বিকেলে জমিতে কাজ করতে করতে আমার পানির পিপাসা পায় সড়কে, অর্থাৎ মেইন রোডের লোকের ছেলে এসে বলে, যা ফকিরের বাচ্চা, এইখানে বসে খাওয়ার মুরদ হয়েছে তোর, বসতে দে। এই কথা শুনে রাগে দুঃখে সেদিন আমি উঠে সেখান থেকে চলে যাই। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম কিছু একটা আমাকে করতেই হবে, কারণ এই দরিদ্রতা আমি আর নিতে পারছিলাম না মানুষেরা তো গঞ্জনাও সইতে। এরপর আমি বাসায় ফিরে কি করব ভাবতে ভাবতে ভাবি কালো জাদুর সাহায্য নিয়ে কিছু একটা করব আমি, কিন্তু উনি কাজের বদলে অনেক টাকা দাবি করবেন। এরপর আমি সেটা দিতে না পারলে জানাবেন, শোন তোরে আমি একটা উপায় বলে দিতে পারি, কিন্তু এইটার সামলানো অনেক কঠিন কাজ, যদি রাজি থাকিস তো তোকে আমি উপায়টা বলে দেই। আমি ওনাকে এক বাক্যে বলি, রাজি। উনি তখন আমাকে বলেন, শোন সূরা জিন পারস? আমি বললাম, না পারি না। উনি বলেন, শিখে নে, আমি তোকে কাগজ কলম দিচ্ছি, এই সূরা রাতের বেলায় নীরব জায়গায় বসে পাক পবিত্র হয়ে গায়ে আতর লাগাবি, তারপর টানা 40 দিন পড়বি, প্রতি রাতে 40 বার করে টানা 40 দিন, মনে থাকে যেন। যদি এই সাধনা করতে পারিস তাহলে 40 নম্বর দিনে একজন জিন তোর সাথে দেখা করবে, কিন্তু সাবধান, ও কিন্তু ভয়ানক চেহারায় হয়ে আসবে। তুই যদি ভয় পাস তো তোকে মেরে ফেলবে সে, আর ভয় না পেলে যা চাইবি তাই পাবি। কিন্তু সাবধান, ওকে নিয়ে নিজের শখ হাসিল করতে ওর গোলাম বনে যাস না। ও তোকে কোনো কাজ করার শর্ত দিতে চাইবে আগে ছোট ছোট, আস্তে আস্তে সেগুলো বাড়াবে। ভুলেও শুনিস না ওর কথা, শুনলে মরবি। এই কথা বলে সেই সাধক আমাকে একটা কাগজের সূরা জিন লিখে দেয়।
আর আমি সেদিন বাসায় ফিরে প্রতি রাতে সূরা জিন তেলাওয়াত করতে থাকি। আমার বউ তখন গর্ভবতী, তাই সে আমাদের সাথে ঘুমাতো না। এই সুযোগে আমি 40 দিনের সাধনা পূর্ণ করি এবং শেষ দিন আমার সামনে একটা পরী অর্থাৎ মহিলা জিন হাজির হয়। ওর চেহারা ছিল মানুষের মতো, কিন্তু নাকটা ছিল কুকুরের মতো, কানের জায়গায় লম্বা চামড়া, চোখ ছিল উল্টানো। এসব দেখে আমি খুব ভয় পেলেও সাধকের কথা মতো সাহস নিয়ে আস্তে আস্তে জিনটিকে নিজের ইচ্ছার কথা বলি। এরপর আস্তে আস্তে আমার ইচ্ছা পূরণ হতে থাকে। শুরুতে চাই যে আমি জমি থেকে ভালো ধান হয়, সেসব যেগুলোর বেশি ফলন হয়। এবার সবার আগে আমার জমিতেই ধান পেকেছিল, সেগুলো বিক্রি করে নতুন গরু কিনি। সেই জিনের কাছে চাই যে গরুগুলো যেন আমাদের সম্পদ বাড়াতে সাহায্য করে। অনেক ভালো জাতের সার হতো আমার গোয়ালে, সেগুলো বাজারে বিক্রি করে ভালো দাম পেতাম আমি। এরপর আস্তে আস্তে পুকুর, জমি, ভিটে সব কিছুই কিনে ফেলি আমি। বিশ্বাস করো, এসব মাত্র কয়েক মাসে হয়ে যায়। কেউ যেন সন্দেহ করতে না পারে, সেজন্য গরু, ধান, পুকুর এসবের মধ্যেই আমি আমার জীবিকা নির্বাহ করতাম। যেই সবাই ভাবে যে ফলন ভালো, তাই হাতে টাকাও ভালো। কিন্তু এভাবে চলতে চলতে একদিন আমি জিনকে বলি, আমার যে সন্তান হবে সে যেন ছেলে হয়, কারণ এত সম্পদের মালিক আমার ছেলেকেই নিতে হবে। সেদিন জিন প্রথমবার আমার কাছে কিছু চায়। সে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু এই কাজের বিনিময়ে আমিও কিছু চাই। সাধকের কথা ভুলে গিয়ে আমি জিনকে জিজ্ঞাসা করি সে কি চায়। সে বলে, আমি আজ রাতে তোমাকে আমাদের দুনিয়া দেখাতে নিয়ে যাব, তুমি আমার বাবা মার সাথে দেখা করবে। এ আর এমন কি ভেবে আমি রাজি হয়ে যাই। রাতের বেলা আমার মনে হতে থাকে আমি যেন শূন্যে ভাসছি। হঠাৎ চোখ খুলে দেখি মাটির থেকে আমি ওপরে। হঠাৎ চোখ খুলতে দেখি মাটির বাড়ি, অনেকগুলো মাটির বাড়ি, কিন্তু কোনো বাড়ির মেঝেতে লাগানো নেই। বাড়িগুলো যেন মেঘের ওপর ভাসছে। আমি স্বপ্ন দেখছি ভেবে চোখ বন্ধ করে ফেলি। এরপর চোখ খুলে দেখি আমি একটা পালঙ্কে বসে আছি। আমার সামনে দুইজন বয়স্ক ব্যক্তি, একজন কালো জব্বা পরা পুরুষ আর একজন কালো বোরখা পরা মহিলা। ওনারা আমাকে বলেন, আমাদের মেয়ের পছন্দ আছে, তো বাবা তোমার পরিচয় কি জানাবে, তোমার বিয়ের কথা। আমি হতভম্ব হয়ে বললাম, কি বিয়ে? আপনারা কি পাগল হয়ে গেছেন? আমাকে যেতে দিন, আমি চলে যাব। ওনার রাগে গজগজ করছিল আমার কথা শুনে। এরপর আমার প্রচণ্ড ঘুম পায় আর আমি ঘুমিয়ে যাই এবং ঘুম ভাঙতে আমি নিজেকে বিছানায় খুঁজে পাই। আমি আবার ঘরে সেই জিনের অস্তিত্ব অনুভব করি। সে আমাকে বলে, তুই আমাকে বিয়ে না করলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। শুরুতে মারবো তোর ছেলেকে। এরপর আমি ভয়ে নিরুপায় হয়ে কিছুটা বুদ্ধি খাটিয়ে বলি, না না না, আমার ছেলে কিছু করবে না, আমি তোমাকে বিয়ে করব, আমার ছেলেটার জন্ম হোক। এরপর সে কথা শুনে সে বলে, ঠিক আছে তাই হবে, আমি তোমাকে সময় দিলাম, কিন্তু এখন থেকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, নইলে তুমিও বাঁচবে না। এরপর সেই জিনের কথা মতো প্রায় প্রতিদিন আমাকে তাদের রাজ্যে যেতে হতো আর তার সাথে দেখা করতে হতো। তাদের কথা মতো কাজ করে আবার আমার নিজেকে অন্যের মতো গোলাম মনে হতে লাগলো। এদিকে আস্তে আস্তে 2-3 দিন পার হতে হতে আমার ছেলেরও জন্ম হয়। এর 1 মাস পর সেই জিন আমাকে আবার বিয়ের কথা বলে। আমি ওকে বলি, বাসায় জানাবো, ছেলেটা আর কয়েক মাসের হোক। সে এবার নানাভাবে আমাকে জোর করতে থাকে এবং কষ্ট দিতে থাকে। আমার গলা না টিপেই সে আমার দম বন্ধ করে দিতে পারে। আমাকে চোখ না খুলেই আমার চোখে সে সুই ফোটাতে আর কানে গরম তেল ঢালতে পারত। আমি সব কিছুই বুঝতাম, কিন্তু একটু পর আমি আবারও ভালো হয়ে যেতাম। এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে বাবা মারা যাবার দিন রাতের বেলা আমি তাকে বলে বসি, আমি তোমাকে বিয়ে করব না, যা করতে পারো করো। এরপর আশা করি আর বুঝতেই পারছেন, বলতে হবে না, বদ্যি আমার শরীর ধরলে আমি ওই সব কথা বলেছিলাম যে আমার চোখ গলে যাচ্ছে, কানে গরম আগুন লাগছে। এরপর সে আমাকে অমানবিকভাবে কষ্ট দিতে থাকে আর আমার মনে হচ্ছিল আমার শরীরকেও গরম তেলে ঢেলে দিয়েছে। আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। আমার কোমরের হাড় সে কামড় দিয়ে চুরমার করে দিচ্ছে। প্রচণ্ড কষ্টে আমি বলি, আমাকে আর মেরো না, তোমার দোহাই লাগে, আমাকে আর মেরো না। পরক্ষণে তার কণ্ঠস্বর বদলে যায়, কর্কশ হয়ে যায়। সে বিদঘুটে কণ্ঠে বলে, আমার কথা না শুনলে কি হয় দেখ। এরপরের ঘটনা সবার জানা আছে। আব্বার
মৃত্যু কিভাবে হলো আর এখন আমার ছেলে বউয়ের সাথে কি হয়েছে। সুমনের বাবার কথা শেষ হবার কিছুক্ষণ পর আমাদের ঘরে প্রবেশ করেন 4 গ্রাম করে আসা বড় মসজিদের ইমাম সাহেব। ওনাকে নাকি আগে থেকেই সুমনের বাবার ছোট ভাই কাউকে না জানিয়েই খবর দিয়েছিল। হুজুর এসে আবার সব শুনলেন আর সুমনের বাবাকে বললেন, দেখো তুমি যে কাজটা করছো সেটা মোটেও উচিত কাজ হয়নি। ধর্মে বলা আছে জিনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো কাজ করা হারাম। ভালো কাজ হলে সেটা হয়তো করা গেলেও যেতে পারে, কিন্তু তুমি নিজের স্বার্থের জন্য যা করেছো তা হারাম। সে তোমাকে নিয়ে সম্পূর্ণ চেষ্টা করবে। সে তোমার কোমর ভেঙে দিয়েছে না, তোমার শরীরও সাদা সাদা হয়ে গেছে, রক্ত কমে গেছে। আমি জানি না আমি কি করতে পারবো, তবে যতদিন বাঁচবা ততদিন আল্লাহর কাছে ক্ষমা চাও, ভুলের জন্য তওবা করো। আমি আজ রাতে তোমাদের এখানে আছি, দেখি কি করা যায়। এরপর হুজুর চলে যান বিশ্রাম নিতে। এর পরের ঘটনা আমার কিছু মনে নেই, এখন আমি সেসব কিছুই মনে করতে পারছি না। এর পরের ঘটনা আমি শুনে আমার শাশুড়ির কাছে। ডিয়ার লিসেনার্স, আমি সাবিত এখানে একটা কথা বলে রাখতে চাই। এরপরের ঘটনাটি রেজার দাদি ওনার মতো করে বললেও আমি রেজার সাথে পরামর্শ করে ঘটনাটি রেজার দাদির শাশুড়ির ভাষায় লিখব। আর কেন রেজার দাদি ওনার শাশুড়ির ভাষায় বলেছেন সেটা একটু একটু করে আপনারা বুঝতে পারবেন। ঘটনায় ফিরছি। বলছেন রেজার দাদির শাশুড়ি, সেদিন সন্ধ্যাবেলা ইমাম সাহেব আসার পর বাসায় কেমন যেন একটা ছমছমে পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। প্রতিটা ঘরে রাখা হারিকেনের বাতির আগুন আপনা আপনি নিভে গিয়েছিল, আপনিই জ্বলছিল। বাসার চালে অনেক কাক ডাক ছিল আর বাইরে প্রচুর শেয়ালের ডাক। সুমনের বাবার ঘর থেকে সাপের হিস হিস শব্দ। এইসব দেখে আর শুনে বাড়ির বাচ্চা কাচ্চারা ভয় পাবে ভেবে আমরা সবাই ওদের পাশের বাড়িগুলোতে পাঠিয়ে দেই। রাতের বেলা হুজুর বলেন, গভীর রাতে আমি আসন করব সুমনের বাবার ঘরে। জিনটা এই বসার ঘরে কারো ওপর ভর করেছে, ওকে খুঁজে বের করতে হবে, নইলে বিপদ। এরপর মধ্যরাতে হুজুর সুমনের বাবার ঘরের সামনে পাউডার পড়া দিয়ে দাগ এঁকে দেন আর ঘরের ভেতর একটা বৃত্ত এঁকে দেন। এরপর ঘরের সবাইকে আলাদা আলাদাভাবে সেই বৃত্তে এনে দাঁড় করিয়ে দিয়ে উনি ওনার সাথে থাকা ব্যাগ থেকে খেজুর বের করে খেতে দেন আর আমাদের সবাইকে একটা আয়াত পড়তে বলেন। এক একে সবাই খেজুর খেয়ে আয়াত পড়ে চলে যাচ্ছিলাম আমরা। এমন সময় এরপর সুমনের মা বৃত্তে আর গোলের বৃত্তের চারপাশে তাকিয়ে দেখতে থাকে, মনে হচ্ছিল যেন বারবার রাস্তা খুঁজছে। এরপর সুমনের মা বৃত্তে ঢুকে খেজুর খেলেও সে হুজুরের দেয়া সেই আয়াতটা বলতে পারছিল না। এক পর্যায়ে সে বমি করে দেয় আর গোল বৃত্তের চারপাশে তাকিয়ে দেখতে থাকে, মনে হচ্ছিল যেন বের হবার রাস্তা খুঁজছে সে। এরপর হুজুর গোল বৃত্তের মাঝে একটা দাগ এঁকে বৃত্তটিকে 2 ভাগে ভাগ করে ফেলেন আর সুমনের মাকে বলেন, বসো এখানে। সুমনের মা বসতে না চাইলে হুজুরকে চিকন বাঁশের কঞ্চি দিয়ে ওনার পায়ে আঘাত করলে সুমনের মা বসে পড়েন সেই বৃত্তে। তাকে প্রশ্ন করা হয়, তুই কে, তোর নাম কি, তুই কেন এসেছিস? উত্তরে সে ভারী আর কর্কশ গলায় বলে, আমি ইচ্ছা করে আসেনি, আমাকে ডেকে আনা হয়েছে। এরপর যদি আমি আমার জিনিস না পাই তাহলে কেউ বাঁচবে না হুজুর, তুইও চলে যা। না না, একটু অপেক্ষা কর, এখনই যাস না, আমাকে চিনে তারপর না কর, তুই তোর কাজ করতে থাক। হুজুর অপেক্ষা করার মানে জিজ্ঞেস করলে সুমনের মা হুজুরের দিকে থুতু ছিটিয়ে দেয় আর বলে, কিরে দেখে এসেছিলি শেষবারের মতো? কি তোর মেয়েকে দেখে এসেছিলি, তোর বউকে দেখে এসেছিলি, দেখবি ওতে দেখবি? এই কথা শুনে হুজুর কিছুটা ভয় পেয়ে যান আর সুমনের মায়ের পায়ে আঘাত করে বলেন, ধোকা দিস না আমার শয়তান, নাম বল আর যাবি কিনা। এই কথা বলার মাঝেই আমাদের বাড়ির উঠোনে একজন মধ্যবয়স্ক লোক এসে হুজুরকে ডাকতে লাগলেন আর বললেন, আল্লাহ হুজুর, আপনার বাড়িতে আগুন লেগেছিল, আপনার বউ মেয়ে কাউকে বের করতে পারি নাই, ওরা কেউ বাঁচবে না, পুরো ছাই হয়ে গেছে। এই কথা শুনে হুজুর সুমনের মায়ের মুখের সামনে গিয়ে বলেন, কেন তুই কেন আমার সাথে এই কাজ করলি? আল্লাহ তোকে নরকে নিক্ষেপ করবে। এই কথা বলে হুজুর কাঁদতে শুরু করলেন। আমরা হুজুরকে আটকাতে পারিনি, কিভাবে বা আটকাবো? আমাদের জন্যই তো উনি স্ত্রী সন্তান হারালেন, এর দায়ে আমাদেরও নিতে হবে। হুজুর চলে যাবার পর সুমনের মা আমাদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন, এখান থেকে কেউ ওকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবি না, ও আমাকে ডেকেছে, আমি ওকে নিয়ে যাব, কেউ বাধা দিতে আসলে নিজের জীবন নিয়ে ফিরতে পারবি না। এই কথা বলে সুমনের মা অজ্ঞান হয়ে যান। এরপর ওনার মাথায় পানি দিয়ে ওনার জ্ঞান ফেরানো হয় আর পরের দিন নতুন হুজুরের সন্ধান করা হবে ভেবে আমরা ঘুমানোর জন্য চলে যাই। ঘুম যেন সেদিন কারো আসেনি। 1000 বার বলার পরেও নিজের জন্য অন্য কারো ক্ষতি করতে দেবে না বলে সুমনের বাবা আলাদা ঘরে থাকলেন।
এদিকে রাতের বেলা জাগতে জাগতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লে খুব ক্ষীণ আর ফিসফিস গলায় শুনতে পাই, মা, আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে যাও, আমি চলে যাচ্ছি মা, আমাকে ক্ষমা করে দিও, একবার দেখে যাও, আমি যাচ্ছি। এই কথা শুনে আমি ভয়ে ঘুম থেকে উঠে সুমনের বাবা অর্থাৎ আমার ছেলের ঘরে গিয়ে দেখি দরজার কড়া নাড়তে থাকি আর ডাকতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাই না। দরজা খুলে আমরা ঢুকে দেখি আমার ছেলের জিভ তার মুখ থেকে কয়েকখানি নিচে ঝুলে আছে, তার চোখ খোলা আর ভয়ের ছাপ, তার শরীরে অদ্ভুতভাবে মোচানো। আমার ছেলে আর দুনিয়াতে নেই, সে মারা গেছে। কেউ লাশ দেখলে সেটা আমাদের সহ্য হবে না, কারণ মানুষ অনেক কথাই বলবে, আর মৃত ছেলেকে নিয়ে এসব শোনার ধৈর্য আমার নেই। আমার স্বামী, আমার সন্তান সবাই মারা গেছে, জীবনে যেন আমার আর কিছুই ছিল না তখন। এই বলে রেজা তার দাদি এবং দাদি শাশুড়ির ভাষায় ঘটনা বলা শেষ করে। এরপর রেজাদের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ঝরে গেছে 4টি প্রাণ। রেজার দাদু আর দাদুর বাবা, হুজুরের স্ত্রী আর সন্তান। পরিশেষে একটি কথা বলবো, যত সমস্যাই থাকুক না কেন, দয়া করে এমন কিছু করবেন না যেটা নিয়ে জ্ঞান কম বা জানেন না। এর ফলে পরিবারের ভোগান্তির সাথে জানও যেতে পারে। হুজুরের কথা মতো জিনের সাহায্যে নিজের কোনো স্বার্থ হাসিল করা হারাম, তাই দয়া করে সবাই এমন কাজ করা থেকে বিরত থাকুন। সবার কাছে একটাই অনুরোধ রেখেই আজ বিদায় নিচ্ছি। আমি সাবিত। আবার কোনো কথা হবে অন্য কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রচুর পরিমাণে অ্যাপে এবং ফেসবুকে প্রচুর পরিমাণ মানুষ শুনছেন, এবং এই নিউ ইয়ার সেলিব্রেশনের দিনে এরকমভাবে ঘটনা শুনতে পারেন কেউ বা আমাদেরকে টাইম দিতে পারেন, এটা সত্যিই আমি ভাবিনি। আমি অভিভূত, আমি সত্যিই খুবই আনন্দিত, এবং এই ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। যার কারণে আপনাদেরকে বলবো, অবশ্যই 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 আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন। আপনাদের ঘটনা আমাদের জন্য খুবই 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 জরুরি। আমাদের আরও একটি ঘটনা এই মুহূর্তে রয়েছে, তবে তার আগে আমাদের ইমেল অ্যাড্রেস বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরিফ, ভূত.com-এর একজন মডারেটর, আছি যশোর থেকে। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক ছোট ভাই রোহানের কাছ থেকে শোনা। ঘটনাটি যশোর জেলার বাহাদুরপুর গ্রামের ঘটনা। এই ঘটনাটি ঘটে তাদের গ্রামের এক ছেলে শিমুলের সাথে। তো চলুন কথা না বাড়িয়েই সরাসরি ঘটনাতে চলে যাই। মূলত ঘটনাটি 2000 সালের ঘটনা। রোহান আমাকে ঘটনাটি যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। বলার মাঝে আমার সকল ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সঙ্গত কারণে ঘটনাটি বাহাদুরপুরের কোন এলাকাতে ঘটেছে সে জায়গার নামটি আমি উল্লেখ করতে পারছি না। বাহাদুরপুর গ্রামের ছেলে শিমুল, তার বাবা ছিল না। তারা 3 ভাই বোন, সে মেজো এবং তার বড় বোন, এবং তার নিচে 6 বছরের একটি ছোট বোন আছে। 4 সদস্য নিয়ে তাদের পরিবার। শিমুলের বাবা মারা যাওয়ার পর তাদের দিনকাল খুব খারাপ কাটছিল, কারণ তাদের পরিবারের একমাত্র উপার্জন এবং সবার একমাত্র ভরসা ছিল তার বাবা। বাবা মারা যাওয়ার পর তাদের অবস্থা খুব করুণ হয়ে যায়। তার বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্বটা এসে পড়ে শিমুলের কাঁধে। শিমুল একটা দোকানে কাজ করতে শুরু করে
এরই বেশ কিছুদিন পর তার বড় বোনের বিয়ে হয়ে যায়। শিমুলের বোনের শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো হওয়ার কারণে শিমুলের পরিবারকে প্রচুর পরিমাণ সাহায্য করত। শিমুলের বোনের বিয়ের পর তাদের দিন একটু ভালো কাটতে থাকে। এভাবে প্রায় বছরখানেক কেটে যায় তাদের। এরই মাঝে একদিন হঠাৎ করেই শিমুলের মা খুব অসুস্থ হয়ে পড়েন। শিমুলের মা যখন অসুস্থ হয়ে যায় তখন গ্রামের ধান কাটার মৌসুম ছিল। বাড়িতে ধানের কাজের চাপ থাকার কারণে তার বড় বোন মাকে দেখতে আসতে পারেনি। তিনি জানান তার কয়েকদিন দেরি হবে আসতে। শিমুলদের গ্রাম থেকে তার বোনের শ্বশুর বাড়িটি ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এদিকে শিমুলের মায়ের অসুস্থ হওয়ার কারণে তার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন হয়। তখন শিমুল তার বোনকে টাকার ব্যাপারে জানালে তার বোন তাকে বলে, আমার বাসায় এখন কাজের অনেক চাপ, তুই কাল এসে আমার থেকে কিছু টাকা নিয়ে যাস। যেই বলা সেই কাজ। পরের দিন শিমুল দোকান থেকে বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। এরপর রওনা হয়ে যায় তার বোনের বাড়ির উদ্দেশ্যে। লিসেনার, এবার আপনাদেরকে শিমুলের বোনের বাড়ি যাওয়ার রাস্তার একটু বর্ণনা দিই। তাদের বাড়ি থেকে বোনের বাড়িতে যেতে প্রথমে একটা বড় ফাঁকা মাঠ, তারপর একটা বড় বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের ভিতর আছে একটা কবরস্থান। গ্রামের ওই কবরস্থানকে ঘিরে অনেক ভয় কাজ করে সবার মনে। বাঁশবাগান পার হয়ে কিছু দূরে একটি বিশাল বাগান, তারপরেই তার বোনের বাড়ি। যাই হোক, সে তার সাইকেলে করে বোনের বাড়ির দিকে যায়। সে যখন তার বোনের বাড়িতে পৌঁছে যায় তখন প্রায় সন্ধ্যা। অনেকদিন পর শিমুল তার বোনের বাড়িতে যাওয়ায় বোনের সাথে কথা শেষ করতে করতে প্রায় রাত 8টার মতো বেজে যায়। তখন তার বোন তাকে বলে, ভালোই রাত হয়েছে, আজ রাতটুকু থেকে যা, কাল ভোরে চলে যাস। শিমুল বলে, বাসায় মা আর ছোট বোন একা আছে, তাই বাসায় না গেলে হবে না। যেহেতু তার মা অসুস্থ ছিল তাই শিমুলকে তার বোন বেশি জোর করেনি। লিসেনার, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, শিমুলের বোনের বাড়ি যে গ্রামে, সেই গ্রামের থেকে একজন স্যার যার নাম ফজলু, সেই ফজলু স্যার শিমুলদের গ্রামে এসে ছোট ছোট বাচ্চাদের পড়াতো। এই কথাটি আগে বলার কারণ ঘটনার ভিতরেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, শিমুলের বোন শিমুলকে কিছু টাকা আর কিছু জিনিস দিয়ে তাকে বিদায় দিয়ে দেয়। শিমুল তার সাইকেল আর একটা টর্চ লাইট নিয়ে তার বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তা শেষ করেই সে যখন বড় বাগানটিতে প্রবেশ করে, হঠাৎ সে একটা ব্যাপার লক্ষ্য করে। তার চারিদিকে অন্ধকারের ভিতর অসংখ্য জ্বলন্ত চোখ তার দিকে তেড়ে আসছে। চোখগুলো দেখে তার কাছে মনে হয়েছে রাতে অনেক সময় আলো পড়লে কুকুর অথবা বেড়ালের চোখ যেমন জ্বলে, ঠিক তেমনি পশুদের চোখের মতো জ্বল করছে। সে যখন তার হাতে থাকা লাইটটি মারে সাইডে দেখার জন্য যে সেগুলো কি, লাইটের আলোতে কিছুই পায় না সে। আবার লাইটটি বন্ধ করলেই সে জিনিসগুলো সে দেখতে পাচ্ছে। এবার সে একটু ভয় পেয়ে যায়। সে এবার যখন দ্রুত সাইকেলে প্যাডেল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় তার পিছন থেকে যেন কিছু একটা দৌড়ে তার দিকে আসতেছে গোঙাতে গোঙাতে। এবার সে ভয়ে আতঙ্কিত হয়ে সাইকেলটি নিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে তার লাইটের আলোতে দূরে খেয়াল করে শেয়ালের থেকে বড় আকারের 2টি জন্তু দাঁড়িয়ে গোঙাচ্ছে তার থেকে দূরে, আর তাদের চোখগুলো ঠিক সেই আলোর মতো জ্বলজ্বল করতেছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে সে সেই বাগান থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় চলে আসে, যেটা ছিল সেই বাগান আর বাঁশবাগানের মাঝের খোলা অংশ। এদিকে সে ভয়ে দিশাহারা হয়ে পড়ে। সে কি করবে তা না বুঝেই সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এবার সে এক পর্যায়ে বাঁশবাগানের ভিতরে কবরস্থানের ভিতরে পৌঁছে যায়। সামনে যে তার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে সেটা সে বুঝতে পারেনি। সে যখন বাঁশবাগানের ভিতর দিয়ে লাইট নিয়ে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ করে তার চোখ পড়ে যায় সামনে একটা কবরের দিকে। সেদিকটাতে লাইট মেরে তাকিয়ে যেটা দেখতে পায়, এটা মনে হয় না এমন পরিস্থিতিতে কেউ দেখতে চাইবে। সে দেখে তার সামনে একটা নতুন কবর, আর সেই কবর থেকে লাশ উঠিয়ে কাফনের কাপড় ছিঁড়ে লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশাল 2টি জন্তু। এই জন্তু 2টি সেই জন্তু যা সে একটু আগে বাগানের ভিতরে গোঙাতে দেখেছিল। তার চোখের সামনেই লাশ ছিঁড়ে খাচ্ছে জন্তু 2টি, যাদের জিভ ঝুলে রক্ত বেয়ে পড়ছে। জন্তু 2টি সারা শরীরে বড় বড় লোমে ভর্তি। তাদের মুখটা অনেকটা মানুষ এবং কুকুরের মুখের আকৃতির। চোখের সামনে আবারও এমন ভয়ানক দৃশ্য দেখে সে আর নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার দিয়ে আবার ভয়ে দৌড়াতে থাকে।
দৌড়ানোর একটা পর্যায়ে সে এবার একটা গর্তে পড়ে যায়। গর্তে পড়ে যাওয়ার সাথে সাথেই তার হাতে থাকা লাইটটি ছিটকে সাইডে পড়ে যায়। এবার তার জ্বলন্ত লাইটের আলোতে দেখে একটু আগে সে যেই কবর থেকে লাশ তুলে খেতে দেখেছিল জন্তুগুলোকে, ঠিক সেই কবরের ভিতরেই সে পড়ে গেছে, আর তার থেকে কিছু দূরেই ছিঁড়ে খাওয়া লাশটি পড়ে আছে। এটা দেখা মাত্রই সে সেখানে জ্ঞান হারায়। ঠিক কতক্ষণ সে জ্ঞান হারিয়েছিল সে জানে না। তার জ্ঞান ফিরে কারোর ডাকে। সে জ্ঞান ফিরে দেখে তার সামনে সেই স্যারটি দাঁড়িয়ে তাকে ডাকছে। এটা সেই ফজলু স্যার, যে কিনা তাদের গ্রামে বাচ্চাদের পড়াতে যেত। পরিচিত মুখ দেখে তার যেন দেহে প্রাণ ফিরে আসে। সে এবার সেই স্যারকে সব কথা খুলে বলে। সব কথা শুনে স্যার তাকে বলে এই লাশটাকে আবার এই কবরের ভিতরে রেখে মাটি দিতে। সে ভয়ে পাথর হয়ে যায় স্যারের কথা শুনে। সে এবার স্যারকে প্রশ্ন করে, এটা কার লাশ? স্যার চুপ করে থেকে কিছুক্ষণ পরে তাকে ধমক দিয়ে বলে, আমি যেটা বলছি সেটা করো। সে আবারও সেই স্যারকে বলে, এটা কার কবর, আর লাশটিই বা কার, আর আপনিই বা কেন বলছেন এই লাশটিকে কবর দিতে? এবার তার সামনে থাকা স্যার উত্তরে যেটা বলল সেটা শুনে সে আবারও জ্ঞান হারায়। তার স্যার বলে উঠল, এই লাশটি আর কারণ না, এই লাশটি আমার লাশ, আর এটা আমার কবর। এটা বলে ইশারায় পাশে থাকা লাশের মুখের দিকে তাকিয়ে দেখতে বলল শিমুলকে। এবার শিমুল লাশের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ না, সামনে থাকা সেই ফজলু স্যারের লাশ, আর এই লাশের মুখটি বিভৎস রকম হয়ে রয়েছে। এসব দেখে সে আল্লাহ বলে চিৎকার দিয়ে আবারও জ্ঞান হারিয়ে ফেলে সেখানে। পরে যখন তার জ্ঞান ফেরে সে দেখে একটা মসজিদে সে শুয়ে আছে। তার সামনে মসজিদের ইমাম সহ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। এবার সে জ্ঞান ফেরার পর ভয়ে কেঁদে ফেলে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে মসজিদের ইমামকে একে একে তার সাথে ঘটে যাওয়া সব ভয়ানক ঘটনা খুলে বলে। সবকিছু শুনে ইমাম সাহেব তাকে বলে, ফজরের ওয়াক্তে যখন ইমাম সাহেব মসজিদের দিকে আসে তখন তাকে সেই সদ্য দেওয়া কবরের পাশে পড়ে থাকতে দেখে। এরপরে ইমাম সাহেব মসজিদে এসে কিছু লোকজন ডেকে নিয়ে তাকে মসজিদে নিয়ে আসে। তারপর শিমুল ইমাম সাহেবকে প্রশ্ন করে সেই ফজলু স্যারের ব্যাপারে, যে কেন সে ফজলু স্যারকে দেখলো। তখন উত্তরে ইমাম সাহেব বলল, ফজলু স্যার গত 3 দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন পারিবারিক অশান্তির কারণে। এটা শুনে শিমুল অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর সকালে শিমুলকে বাড়িতে পৌঁছে দেয় সবাই। এই ঘটনার পর শিমুল প্রায় মাসখানিক অসুস্থ ছিল এবং অসুস্থতার প্রতি রাতেই স্বপ্ন দেখত সেই ভয়ানক জন্তুগুলোকে নিয়ে। মাঝে মাঝে ঘুমের মাঝে চিৎকার চেঁচামেচি করতো সে। এরপর অনেক হুজুর কবিরাজ দেখিয়ে আস্তে আস্তে সুস্থ হয় শিমুল। তো লিসেনার, এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।